আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাসের ভেক্টর পড়ছিলাম। সো আজকে এটা লেকচার নাম্বার ৩ এবং এই লেকচার নাম্বার ৩ শুরু করব এমন একটা টপিক দিয়ে যে টপিক নিয়ে শুধু আপনারা কনফিউশনে ভোগেন। আপেক্ষিক বেগ। বেহুদা কারণে এইখানে আমি দেখি যে আজাইরা সব প্রবলেম নিয়ে আসেন এবং আজাইরা সব মেথডে এগুলো সলভ করতে যেয়ে পেইন খান সবাই। সো আপেক্ষিক বেগের কনসেপ্টটা খুবই সহজ একটা কনসেপ্ট এবং শুধুমাত্র ভেক্টরের যোগ বা ভেক্টরের বিয়োগের কনসেপ্ট দিয়ে দুনিয়ার সকল আপেক্ষিক বেগের প্রবলেম সলভ করে ফেলা যায়। সো আমি এইখানে আপনাদেরকে শিখাবো কিভাবে ভেক্টরে প্রকাশ করার মাধ্যমে শুধুমাত্র ভেক্টরের যোগ বেগ দিয়ে আপেক্ষিক বেগের যতগুলা প্রবলেম সম্ভব সব সলভ করা যায়। সো শুরু করি আমরা। আপেক্ষিক বেগ অ্যাকচুয়ালি কি? যে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে অপর বস্তুর বেগকে আমরা কি বলছি? আপেক্ষিক বেগ বলছি। আমি একেবারে শুরু থেকে ডেভেলপ করব। ধরুন আপনার একটা বস্তু আছে এ একটা বস্তুর বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আরেকটা বস্তু আছে বি, পাশেই আছে বি বস্তুর বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। দুটা বস্তু একই দিকে গতিশীল, তাহলে শূন্য সময়ে তারা কোনো একটা পয়েন্টে পাশাপাশি আছে, তাহলে জিরো টাইমে তারা এইখানে আছে। একজনের বেগ 6 মিটার পার সেকেন্ড, আরেকজনের বেগ 8 মিটার পার সেকেন্ড। এখন দেখেন আফটার 1 সেকেন্ড এ বস্তুটা কয় মিটার সামনের দিকে যাবে? 6 মিটার সামনের দিকে যাবে। তাহলে 1 সেকেন্ড পরে এ বস্তুটা কয় মিটার সামনে যাবে? 6 মিটার সামনে যাবে। এইবার টি সমান 1 সেকেন্ডে তাহলে এ বস্তুটা এইখানে চলে আসলো 6 মিটার অতিক্রম করে। টি সমান 1 সেকেন্ডে বস্তুটা এ বিন্দুতে এইখানে চলে আসছে। এবার বি বস্তুটা 1 সেকেন্ডে 8 মিটার অতিক্রম করছে, তাহলে বি বস্তুটা 1 সেকেন্ডে 8 মিটার অতিক্রম করে এখানে চলে আসলো। তাহলে এইখানে আসলো বি বস্তুটা কয় মিটার অতিক্রম করে? 8 মিটার অতিক্রম করে টি সমান 1 সেকেন্ড সময়ে। এটা হচ্ছে টি সমান 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পর দেখেন আফটার 1 সেকেন্ড এ বস্তু কি দেখতেছে? বি বস্তু তার থেকে 2 মিটার সামনে আগে গেছে, তাহলে এর কাছে বি এর বেগ মনে হবে কত? 2 মিটার পার সেকেন্ড সামনের দিকে। তাহলে এইখানে এসে এর কাছে বি এর বেগ যেটা মনে হবে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড সামনের দিকে। এটা এ এর সাপেক্ষে বি এর বেগ। এবার বি এর কাছে কি মনে হবে? দেখেন 0 সেকেন্ডে বি দেখতেছিল এ তার পাশেই দাঁড়ানো আছে। এখন 1 সেকেন্ডে বি কে দেখতেছে? 1 সেকেন্ডে বি দেখতেছে এ 2 মিটার পিছনে চলে গেছে। তাহলে বি এর কাছে এর যে বেগটা মনে হবে সেটা 2 মিটার পার সেকেন্ড, কিন্তু কোন দিকে? পিছনের দিকে। তাহলে এই 2 মিটার পার সেকেন্ড পিছনের দিকে এই বেগটা বি এর সাপেক্ষে এর বেগ। বি এর সাপেক্ষে কার বেগ? এর বেগ। এখন এই জিনিসটাকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করব, কিন্তু তার আগে দেখেন এর সাপেক্ষে বি এর যে বেগ, বি এর সাপেক্ষে এ এর বেগ একই, শুধু ডিরেকশন উল্টা। তাহলে অলওয়েজ মাথায় রাখবেন একটা বস্তুর সাপেক্ষে অপর বস্তুর আপেক্ষিক বেগ যা হবে, দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ এক্স্যাক্ট সেম হবে, শুধু বিপরীত দিকে হবে। সো যদি আমরা এইভাবে বলি এটা হচ্ছে এ এর সাপেক্ষে বি এর বেগ, যদি এটা হয় বি এর সাপেক্ষে এ এর বেগ জাস্ট অপোজিট হবে। এটা অতি অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আসেন আমি এটাকে ভেক্টর আকারে প্রকাশ করব। আমার এখনকার উদ্দেশ্য হচ্ছে গোটা জিনিসটাকে কি আকারে প্রকাশ করা? ভেক্টর আকারে প্রকাশ করা। তাহলে দেখেন আমরা এখানে ভিএ ভেক্টরটা যে যদি বলি, ভিএ ভেক্টর এটা হচ্ছে আমাদের 6i ক্যাপ, আর ভিবি ভেক্টর যেটা আছে ভিবি ভেক্টরটা হচ্ছে আমাদের 8i ক্যাপ। তাহলে এর সাপেক্ষে বি এর বেগ, কার বেগ? বি এর বেগ। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে এর সাপেক্ষে বি এর বেগ কিভাবে লিখব?
এর সাপেক্ষে বি এর বেগ এইভাবে লেখা হয় ভি বি এ ভেক্টর। তাহলে প্রথম যে অক্ষরটা আছে এই বিটা হচ্ছে যার আপেক্ষিক বেগ, তাহলে বি এর আপেক্ষিক বেগ। দ্বিতীয় যে অক্ষরটা যার সাপেক্ষে, কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে বি এর আপেক্ষিক বেগ এর সাপেক্ষে। তাহলে বি এর আপেক্ষিক বেগ আমাদের বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? বি এর আপেক্ষিক বেগ এর সাপেক্ষে। যে বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। সেটা 2 মিটার পার সেকেন্ড কোন দিকে? সামনের দিকে। তাহলে 2 মিটার পার সেকেন্ড সামনের দিকে হলে এটাকে যদি ভেক্টর আকারে আমরা প্রকাশ করতে চাই, যে এটাকে আমরা একটু ভেক্টর আকারে দেখতে চাই 2 মিটার পার সেকেন্ড, তাহলে ভেক্টর আকারে এটা 2 মিটার পার সেকেন্ডটাকে আমরা ভেক্টর আকারে লিখতে পারি 2i ক্যাপ। 2 মিটার পার সেকেন্ড মানে ভেক্টর আকারে কত? 2i ক্যাপ। তাহলে বি এর আপেক্ষিক বেগ এর সাপেক্ষে, বি এর আপেক্ষিক বেগ এর সাপেক্ষে 2i ক্যাপ। 2i ক্যাপ মানে তো 8i ক্যাপ মাইনাস 6i ক্যাপ। তাহলে 8i ক্যাপ মানে ভিভি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। তাহলে ভি বি এ ভেক্টর হচ্ছে ভিভি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এত সহজ একটা জিনিস। আবার ভি এ বি ভেক্টর কার আপেক্ষিক বেগ? এর আপেক্ষিক বেগ। এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে 2 মিটার পার সেকেন্ড উল্টা দিকে। বাম দিকে যদি হয় সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি বাম দিকে হলে এই যে এইখানে যে ভেক্টরটা আছে বাম দিকে যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে লিখব? মাইনাস 2i ক্যাপ ভেক্টর আকারে লিখলে। তাহলে 2 মিটার পার সেকেন্ড বাম দিকে এটা মাইনাস 2i ক্যাপ। তাহলে ভি এ বি ভেক্টর এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে এটা মাইনাস 2i ক্যাপ। তাহলে মাইনাস 2i ক্যাপ এটা হচ্ছে 6i ক্যাপ মাইনাস 8i ক্যাপ। তাহলে 6i ক্যাপ মাইনাস 8i ক্যাপ, 6i ক্যাপ হচ্ছে ভি এ ভেক্টর, 8i ক্যাপ হচ্ছে ভিভি ভেক্টর। ভি এ ভেক্টর মাইনাস ভিভি ভেক্টর। এই তাহলে আমাদের অ্যাকচুয়ালি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ এবং বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। একেবারে সিম্পল, কোনো রকম জটিলতা নাই, কোনো রকম ঝামেলা নাই। তাহলে এই সিম্পল জটিলতা ঝামেলাহীন যে জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রগুলা আমরা অ্যাকচুয়ালি গাণিতিকভাবে সমাধান করতে করতে শিখি। দেখেন, চলেন যা একটু আগে পড়লাম সেটার অ্যাপ্লিকেশন দেখি। 30 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলমান একটি ট্রাক একটি বাসকে পূর্ব দিকে 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে দেখলে বাসের প্রকৃত বেগের মান এবং দিক নির্ণয় করতে বলা হয়েছে। খুবই ভালো কথা। তাহলে আমাদের এইখানে আমরা আগে একটু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমগুলো এঁকে নিব। সো এটা আমাদের উত্তর দক্ষিণ, সঙ্গে আমাদের পূর্ব পশ্চিম, এটা আমাদের পূর্ব পশ্চিম। এখন দেখেন 30 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলমান একটি ট্রাক। তাহলে আমাদের উত্তর এটা, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে 30 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলমান একটি ট্রাক। তাহলে উত্তর দিকে চলমান যে ট্রাকটা আছে, আমরা উত্তর দিকে চলমান একটা ট্রাক যদি দেখি, এখানে উত্তর দিকে চলমান একটা ট্রাক, এই যে ট্রাকটা এটা উত্তর দিকে চলমান। তাহলে এইটাকে আমরা যদি বলি ট্রাকের বেগ ভিটি ভেক্টর, এটা হচ্ছে 30 জে ক্যাপ। ভিটি ভেক্টর সমান কত? 30 জে ক্যাপ। ট্রাকের বেগ ভেক্টরটা 30 জে ক্যাপ। সে একটা বাসকে পূর্ব দিকে 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে দেখলো। তাহলে সে একটা বাসকে চলতে দেখতেছে কোন দিকে? পূর্ব দিকে, ডান দিকে। কত বেগে? 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে দেখতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের বাস। তাহলে এই যে বাসের যে বেগটা,
এটা কিন্তু প্রকৃত বেগ না। কেন? কারণ ট্রাক বাসকে চলতে দেখতেছে। তাহলে এটা হচ্ছে বাসের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে। ভিবিটি ভেক্টর এটা ইকুয়ালস টু 45 আই ক্যাপ। দেখেন আমাদের ভিবিটি ভেক্টর মানে হচ্ছে বাসের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে। ভিটি ভেক্টর মানে হচ্ছে এটা ট্রাকের বেগ। এখন বাসের প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে ভিবিটি ভেক্টর ইকুয়ালস টু ভিবি ভেক্টর মাইনাস ভিটি ভেক্টর। এখান থেকে আমরা বাসের প্রকৃত বেগ ভিবি ভেক্টর পাবো ভিবিটি ভেক্টর প্লাস ভিটি ভেক্টর। তাহলে ভিবিটি ভেক্টর যেটা 45 আই ক্যাপ প্লাস ভিটি ভেক্টর মানে 30 জে ক্যাপ। এখন তাহলে এই দুটো ভেক্টরের অ্যাকচুয়ালি যদি রেজাল্টেন্ট বা লব্ধি নির্ণয় করি সেটাই আমাদের দিবে বাসের প্রকৃত বেগ। তাহলে ভিবি ভেক্টর ভিবিটি ভেক্টর ভিবিটি ভেক্টর প্লাস ভিটি ভেক্টর। তাহলে আমাদের যে বাসের প্রকৃত বেগটা আসবে বাসের প্রকৃত বেগটা হবে এইটা। এটা হবে আমাদের ভিবি ভেক্টর। এটা আমাদের ভিবি ভেক্টর। তাহলে এই ভিবি ভেক্টরের মান কত দিক কত? ভিবি ভেক্টরের যদি মান বের করতে যাই ভিবি সমান √45 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তাহলে √45 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার যদি করি 45 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার এটাকে √ওভার করলে বেগটা আসবে আমাদের অ্যাকচুয়ালি 54.08 কিলোমিটার পার আওয়ার। এবার এই যে বেগটা সেটা যদি থিটা কোণ উৎপন্ন করে থাকে কার সাথে? পূর্ব দিকের সাথে, সেক্ষেত্রে ট্যান থিটা। পূর্ব দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে? থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে ট্যান থিটার মানটা কত হবে সেটা আমরা একটু দেখে ফেলি। সো আমরা এখানে ট্যান থিটা যেটা পাবো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে লম্বটা অ্যাকচুয়ালি 30, ভূমিটা 45, 30/45। তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 30/45। এটা আসবে 33.69 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হবে পূর্ব দিকের সাথে 33.69 ডিগ্রি কোণে পূর্ব দিকের সাথে 33.69 ডিগ্রি কোণে উত্তর দিকে কত বেগে? 54.08 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের বাসের প্রকৃত বেগের মান এবং দিক। হয়ে গেল কিন্তু। ওকে, তাহলে চলেন আমরা এই টাইপ আরেকটা সিমিলার প্র্যাকটিস করে ফেলবো। আমরা যেটা করব এই টাইপের আরেকটা সিমিলার প্র্যাকটিস করব। চলুন পরের ম্যাটটায় যাই। এখন একটু আগে দুইটা বেগ 90 ডিগ্রিতে ছিল, ইজি ছিল বের করা। তো 90 ডিগ্রিতে না থাকলেও বের করা খুব ইজি। চলেন এই ম্যাটটা একটু আমরা করি। 30 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পূর্ব দিকে চলমান একটা ট্রাক। তাহলে ট্রাকটা এখন চলতেছে উত্তর পূর্ব দিকে। যদি এইভাবে উত্তর পূর্ব বলা হয় তার মানে সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে দুইটার সাথেই। উত্তরের সাথেও 45, পূর্বের সাথেও কত কোণ উৎপন্ন করতেছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে আমরা এখানে আবার একটু আঁকি। এটা হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ। সো এইটা আমাদের উত্তর দক্ষিণ, আর এইদিকে হচ্ছে পূর্ব পশ্চিম। এটা আমাদের পূর্ব পশ্চিম। এখন 30 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিক। সো এটা আমাদের উত্তর, এটা পূর্ব। তাহলে উত্তর পূর্ব দিকে যদি আমরা চিন্তা করি, আমাদের উত্তর পূর্ব দিক ঠিক মাঝখান বরাবর এটা উত্তর পূর্ব দিক এবং এটা 30 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 30 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পূর্ব দিকে এটা হচ্ছে ট্রাক যাচ্ছে। তাহলে এটা ট্রাকের প্রকৃত বেগ ভিটি ভেক্টর। তাহলে এই ভিটি ভেক্টরের মান কত? 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভিটি ভেক্টরের মান হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এখানকার অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি।
তাহলে আমরা আগে এই ভিটি ভেক্টরটাকে প্রকাশ করে নেই। ভিটি ভেক্টর ইকুয়ালস টু 30 cos 45 ডিগ্রি আই ক্যাপ প্লাস 30 sin 45 ডিগ্রি জে ক্যাপ। তাহলে এখান থেকে যেটা পাবো 30 cos 45 ডিগ্রি 30 ইন্টু cos 45 যেটা আসবে সেটা হচ্ছে 21.21 আই ক্যাপ প্লাস 21.21 জে ক্যাপ। এটা ভিটি ভেক্টর। এখন সে একটা বাসকে 30 ডিগ্রি কোণে পশ্চিম উত্তর দিকে, বুঝেন 30 ডিগ্রি কোণে সে কোন দিকে যেতে দিচ্ছে, 30 ডিগ্রি কোণ করে পশ্চিম উত্তর দিকে, তার মানে পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তরে। আমাদের এখানে পশ্চিম দিকে এইটা, তাহলে পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে সে একটা বাসকে যেতে দেখতেছে কত বেগে, 45 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে খুবই ভালো কথা, আমরা এইখানে পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, এই যে এখানে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যেতে দেখতেছে একটা কাকে, বাসকে। তাহলে এটা 30 ডিগ্রি, এখানে 45 কিলোমিটার পার আওয়ার, এটা ছিল 30 কিলোমিটার পার আওয়ার। এবং এই যে নীল রঙের যে ভেক্টরটা আছে এটা কিন্তু বাসের আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে, ট্রাকের সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে ভিবিটি ভেক্টর। তাহলে এখন ভিবিটি ভেক্টরটা যদি নির্ণয় করতে চাই, ভিবিটি ভেক্টর সমান, দেখেন তো ভিবিটি ভেক্টরের মান কত, 45। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত কোণ উৎপন্ন করে আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এই দেখেন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এইটা, এই কোণটা কত, 30 আর 180, তাহলে এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে ভিবিটি ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 150 ডিগ্রি কোণে আছে। সুতরাং ভিবিটি ভেক্টর সমান 45 cos 150 ডিগ্রি আই ক্যাপ প্লাস 45 সাইন 150 ডিগ্রি জে ক্যাপ। তাহলে cos 150 ডিগ্রির মান কত, cos 150 ডিগ্রির মান হচ্ছে -√3/2 ইন্টু 45, এটা আসবে -38.97, -38.97 আই ক্যাপ। সাইন 150 ডিগ্রির মান, সাইন 150 মানে সাইন 30 ডিগ্রির সমান, তাহলে সাইন 30 ডিগ্রি মানে হাফ, 45 হাফ 22.5 জে ক্যাপ। এখন তাহলে আমাদের দরকার হচ্ছে ভিবি ভেক্টর। ভিবিটি ভেক্টর সমান জানি ভিবি ভেক্টর মাইনাস ভিটি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা ভিবি ভেক্টর যেটা পাবো সেটা অ্যাকচুয়ালি ভিবিটি ভেক্টর প্লাস ভিটি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টর যদি যোগ করি 21.21 মাইনাস 38.97 মাইনাস 17.76 মাইনাস 17.76 আই ক্যাপ প্লাস 22.5 আর 21.21, এটা আসবে 43.71, এটা আসবে কত, 43.71 জে ক্যাপ। তাহলে এই হচ্ছে আমাদের ভিবি ভেক্টর, আমাদের যে বাসের যে বেগ সেই বেগের ভেক্টর এইটা। তাহলে এখন এই ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে হবে। ভেক্টরের মান নির্ণয় করা খুব সোজা, ভিবি ইকুয়ালস টু, আমরা তাহলে √17.76 স্কোয়ার, আপনারা কিন্তু অ্যাডমিশন আর এগুলো লিখবেন না, আপনারা, আমি এখানে লিখতেছি আপনাদের বুঝার সুবিধার্থে, অ্যাডমিশনে কিন্তু এটা না লিখে সরাসরি ক্যালকুলেটারে মান বসায় দিবেন। 17.76 স্কোয়ার প্লাস হচ্ছে 43.71 স্কোয়ার, এটা দিবে আমাদের যে ভ্যালুটা সেটা হচ্ছে 17 আচ্ছা আমি একটু ভুল করছি, 17.76 স্কোয়ার প্লাস 43.71 স্কোয়ার, এটাকে √ যদি করি 47.18 মিটার পার সেকেন্ড, 47.18 কিলোমিটার পার আওয়ার, কারণ এককগুলা কিলোমিটার পার আওয়ারে ছিল। তাহলে বাসের প্রকৃত বেগের মান হচ্ছে 47.18 কিলোমিটার পার আওয়ার। এখন এটা তো হচ্ছে বাসের প্রকৃত বেগ, আমরা এর সঙ্গে পাশাপাশি বাসের প্রকৃত বেগের মানও লাগবে, দিকও লাগবে। তাহলে বাসের প্রকৃত বেগের দিক কিভাবে বের করব, চলেন
আমাদের দিক বের করার জন্য যে কাজটা আমি করব সেটা হচ্ছে চিত্র আঁকবো। দিক সবসময় চিত্রের সাহায্যে সবচেয়ে ভালোভাবে আঁকা যায়। আপনি যদি চিত্র ঠিকমতো আঁকেন সেক্ষেত্রে আপনার দিক বের করতে কোনো ঝামেলাই হবে না। সো আমি একটু চিত্রটা আঁকবো, জাস্ট চিত্রটা আঁকবো আপনাদের দিকটা পারফেক্টলি বের করার জন্য, কিভাবে পারফেক্টলি বের করতে হয়। তাহলে এখানে আমি ভেক্টরটা আঁকবো, এই ভিভি ভেক্টর, চূড়ান্ত যে ভেক্টর -17.76 প্লাস 43.71 জে ক্যাপ। তাহলে -17.76 প্লাস 43.71 ভেক্টরটা অনেকটা এরকম হবে। এই যে এই হচ্ছে ভেক্টর -17.76 43.71 জে ক্যাপ। তাহলে এইখানে অ্যাঙ্গেলটা যদি এইটা হয় থিটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে লম্বটা কত? এখানে লম্বটা কত? জে ক্যাপের সহগ 43.71 43.71। আর ভূমিটা কত? এখানে ভূমিটা হচ্ছে 17.76। দেখেন অ্যাঙ্গেলটা কিন্তু আমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখন করতেছি না, অ্যাঙ্গেলটা জাস্ট আমি পশ্চিম দিকের সাথে করতেছি। তাহলে পশ্চিম দিকের সাথে যদি করি আমরা এখানে শুধুমাত্র মান নিয়ে মাথা ঘামাবো, 17.76 আর 43.71। তাহলে এখান থেকে থিটার যে ভ্যালুটা আসবে, শিফট ট্যান যদি করি 43.71 ডিভাইডেড বাই 17.76, 67.88 ডিগ্রি, 67.88 ডিগ্রি। তার মানে পশ্চিমের সাথে 67.88 ডিগ্রি কোণে উত্তর দিকে বেগটা কত ছিল? 47.18 47.18 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল আমাদের বাসের প্রকৃত বেগের মান এবং দিক। দেখছেন? তাহলে আমরা অ্যাকচুয়ালি যে কোনোভাবেই বাসটা ট্রাকটা যাক না কেন আমরা শুধুমাত্র ভেক্টর আকারে প্রকাশ করে কত ইজিলি গোটা জিনিসটা করে ফেলতে পারছি। তাহলে এইটা গেল হচ্ছে ভেক্টর আকারে প্রকাশের মাধ্যমে আপেক্ষিক বেগ নির্ণয়ের একটা সুন্দর পদ্ধতি। এইবার আসেন আপেক্ষিক বেগে নেক্সট যেটা হয় সেটা হচ্ছে গাড়ির কোন কাজ ভিজবে কোন কাজ ভিজবে না, এসব নিয়ে আমরা বেশ জটিলতায় পড়ি। তাহলে গাড়ির কাজ ভেজার বেলায় আমরা গাড়ির কি সামনের কাজ ভিজবে নাকি পিছনের কাজ ভিজবে, কখন সামনের কাজ ভিজবে কখন পিছনের কাজ ভিজবে, এই সব নিয়ে এখন একটু আলোচনায় আসব। সো আমরা তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে আপেক্ষিক বেগে গাড়ির কোন কাজ ভিজবে কোন কাজ ভিজবে না এই জিনিসপত্রগুলো দেখব। আবার হচ্ছে আপনার বাতাস যদি আসে সেক্ষেত্রে বৃষ্টি কিভাবে পড়বে এই জিনিসগুলোর আলোচনাও আমরা এখন করব, যে বৃষ্টি এবং ছাতা ধরার যে ম্যাথগুলি আছে এবং সেই সঙ্গে যদি আমাদের কি হয়, যদি আমাদের বৃষ্টির সঙ্গে বাতাস চলে আসে তখন কি হবে, এই প্রত্যেকটা জিনিস আমরা ডিসকাস করব। 1 নাম্বার হচ্ছে ছাতা কত কোণে ধরতে হবে। 1, ছাতা কত কোণে ধরতে হবে। নর্মালি আমার যখন বৃষ্টি পড়ে, বৃষ্টিটা পড়তেছে উপর থেকে নিচে, বৃষ্টি সাধারণত উপর থেকে নিচে খাড়াভাবে পড়ে। তাহলে বৃষ্টি উপর থেকে নিচে একেবারে সোজাসুজি পড়ে, এটা হচ্ছে বৃষ্টির বেগ ভেক্টর, ভিআর ভেক্টর। এটা তাহলে কি ভেক্টর? এটা হচ্ছে আমাদের ভিআর ভেক্টর, এটা আমাদের ভিআর ভেক্টর, এটা ভিআর ভেক্টর। এখন আপনি যদি সোজা দাঁড়িয়ে থাকেন বৃষ্টিকে সোজা নিচের দিকে পড়তে দেখবেন, কিন্তু আপনি তো সোজা দাঁড়ায় নাই, আপনাকে হাঁটাহাঁটি করা লাগবে, রাস্তায় বের হইতে হবে, যাইতে হবে। সো আপনি আমি চাইলেও দাঁড়ায় থাকতে পারতেছি না, আমরা হাঁটাহাঁটি শুরু করলাম। তাহলে এখন এইটা হচ্ছে আমাদের পার্সন বা লোকের বেগ, তাহলে এটা হচ্ছে ভিপি ভেক্টর। তাহলে এখন কার আপেক্ষিক বেগ? বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। তাহলে ভি অফ আর উইথ রেসপেক্ট টু পি, বৃষ্টির আপেক্ষিক বেগ লোকের সাপেক্ষে, তাহলে এটা ভিআর ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর। তাহলে যদি ভিআর ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর আমরা করি, সো ভিআর ভেক্টর তার মতোই আছে,
উপর থেকে নিচে আসবে ভিআর ভেক্টর, তার মতোই আছে উপর থেকে নিচে, এটা এখনো ভিআর ভেক্টরই আছে। কিন্তু আমার এখন ভিপি ভেক্টর লাগবে না মাইনাস ভিপি ভেক্টর লাগবে, আমার এখন লাগবে মাইনাস ভিপি ভেক্টর। আমি এখন এখানে নিয়ে আসবো কাকে, মাইনাস ভিপি ভেক্টরকে। তাহলে ভিআর ভেক্টরের সঙ্গে আমরা এখন নিয়ে আসলাম মাইনাস ভিপি ভেক্টর। তাহলে এটা এখনো ভিআর ভেক্টরই রয়ে গেছে, কিন্তু এটা হয়ে গেছে মাইনাস ভিপি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধিটা আমরা এখন যদি দেখি, এই দুটো ভেক্টরের লব্ধিটা আমরা এখন একটু দেখব। তাহলে এই দুটো ভেক্টরের যে লব্ধিটা আছে, সেই লব্ধিটা আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে এই যে, আচ্ছা উল্টা ডিরেকশন এঁকে ফেলছি, ডিরেকশন চেঞ্জ করে দিই, এই তো। তাহলে এটা হচ্ছে আমাদের এখন কি বেগ, আপেক্ষিক বেগ। আমাদের এটা হচ্ছে আপেক্ষিক বেগ, এটা হচ্ছে ভিআরপি ভেক্টর। তাহলে দেখেন আপনি যেদিকে গতিশীল, বৃষ্টি কিন্তু আপনার সামনের দিক থেকে আসতেছে। আপনি সোজা গতিশীল হলে বৃষ্টিটাকে কি মনে হচ্ছে, সামনের দিক থেকে পড়তেছে বলে মনে হচ্ছে। এখন তাহলে আপনি ছাতা যখন ধরবেন, নর্মালি ছাতা আমরা উলম্বের সাথে ধরি। আপনি এখানে যখন দাঁড়িয়েছিলেন, বৃষ্টিটা সোজা উপর থেকে নিচে পড়তেছিল, ছাতা উলম্বভাবে ধরা। এখন আপনার বৃষ্টিটা সামনের দিক থেকে আসতেছে, তাহলে ছাতাটা আপনি কাত করতেছেন। সো ন্যাচারালি ছাতাটা তাহলে কাত করবেন কার সাথে, উলম্বের সাথে। সো বৃষ্টির ম্যাথগুলায় আমরা ছাতাটা যে কোণে কাত করি, এই কোণটা সাধারণত কিসের সাথে হয়, উলম্বের সাথে হয়। তাহলে বৃষ্টি এবং ছাতার অঙ্কগুলিতে, বৃষ্টি ও ছাতার গাণিতিক সমস্যায়, বৃষ্টি ও ছাতার গাণিতিক সমস্যায় আমরা সাধারণত উলম্বের সাথে ছাতার কোণ নির্ণয় করি। আমরা ছাতার কোণটা কার সাথে নির্ণয় করি, উলম্বের সাথে নির্ণয় করি। তাহলে এখানে ছাতা কত কোণে ধরতে হবে, সেই রকম যদি গাণিতিক সমস্যায় আমরা আসি, চলুন আমরা এরকম একটা গাণিতিক সমস্যার সমাধান করব। সো আমাদের গাণিতিক সমস্যা এটা। আমরা এখন এই যে একজন লোক 4 মিটার পার সেকেন্ড ও 8 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে বৃষ্টি যথাক্রমে উলম্বভাবে এবং 45 ডিগ্রি কোণে লোকটির গায়ে আঘাত করে। সো বৃষ্টি লোকটার গায়ে একবার আঘাত করতেছে উলম্বভাবে, আর একবার আঘাত করতেছে 45 ডিগ্রি কোণে। বৃষ্টির প্রকৃত বেগের মান এবং দিক নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, খুবই ভালো কথা। তো প্রথমে লোকটার গায়ে বৃষ্টিটা আঘাত করতেছে উলম্বভাবে। তাহলে বৃষ্টি যদি উলম্বভাবে আঘাত করে, এটা কি বৃষ্টির প্রকৃত বেগ? অবশ্যই না, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে এটা হচ্ছে ভি আর উইথ রেসপেক্ট টু পার্সন, ভিআরপি। আমাদের তাহলে এটা হচ্ছে ভিআরপি, বৃষ্টির আপেক্ষিক বেগ লোকের বেগের সাপেক্ষে। এখন লোকটা তাহলে ধরেন আমাদের গতিশীল হচ্ছে সোজা ডান দিকে, লোকটা গতিশীল সোজা ডান দিকে, লোকটা আমাদের ডান দিকে গতিশীল। এটা হচ্ছে লোকের বেগ। আমাদের এটা কার বেগ? লোকের বেগ। তাহলে এটা হচ্ছে আমাদের ভি অফ পার্সন ভেক্টর, আর এটা হচ্ছে ভিআরপি ভেক্টর। চলেন এখন একটা জিনিস আগে বোঝার চেষ্টা করি। আগে চিত্রগুলো আঁকতে হবে, চিত্রগুলো ঠিকঠাক মতো আঁকতে পারলে বাকি সব অটোমেটিক ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ। তাহলে ভিআরপি ভেক্টর এইটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? ভিআর ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর থেকে আসে। তার মানে আমার এখানে কিন্তু দেখেন ভিআরপি আর ভিপি ভেক্টর আছে, আমার দরকার ভিআর ভেক্টর। তাহলে ভিআর ভেক্টরটা অ্যাকচুয়ালি কোথা থেকে পাওয়া যাবে?
ভিআর ভেক্টর পাওয়া যাবে ভিআরপি ভেক্টর প্লাস ভিপি ভেক্টর থেকে। তাহলে ভিআর ভেক্টর হচ্ছে ভিআরপি ভেক্টর প্লাস ভিপি ভেক্টর। এখন তাহলে বৃষ্টিটা লোকটার গায়ে পড়তেছে উলম্বভাবে, কিন্তু বৃষ্টির প্রকৃত বেগ কোন দিকে সেটা যদি আমরা একটু দেখি, এখানে বৃষ্টির প্রকৃত বেগ এই দুইটার লব্ধি অনুযায়ী অ্যাকচুয়ালি, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি যে ভেক্টরটা আছে সেটা আমরা যদি একটু এখানে তো সামান্তরিকটা ড্র করব, ড্র করলে আমাদের যে লব্ধি বেগটা পাওয়া যাবে সেই লব্ধি বেগটা এখান থেকে এই যে এই বরাবর, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বৃষ্টির প্রকৃত বেগ। এটা হচ্ছে ভি অফ আর ভেক্টর, এটা আমাদের বৃষ্টির প্রকৃত বেগ। তাহলে এই বৃষ্টির যে প্রকৃত বেগটা আছে সেই বৃষ্টির প্রকৃত বেগটা এই ভেক্টরটা আমরা ধরে নেই এটা হচ্ছে এই যে বৃষ্টির যে প্রকৃত বেগটা আছে এই বেগটা এইখানে আলফা কোণে আছে, এইখানে বেগটা কত কোণে আছে আলফা কোণে আছে, এই কোণটুকু হচ্ছে আলফা। এখন দেখেন ভিপি ভেক্টরের মান কত 4, তাহলে মাইনাস ভিপি ভেক্টর এইদিকে, এটা মাইনাস ভিপি ভেক্টর, তাহলে মাইনাস ভিপি ভেক্টর এবং ভিআর ভেক্টরের লব্ধি ভিআরপি ভেক্টর, এই দিকেও তাহলে এটা কত 4। ধরে নেই বৃষ্টির বেগের মান হচ্ছে ভি, তাহলে 4 এবং ভি কত কোণে আছে আলফা কোণে আছে, তাদের লব্ধিটা কোন দিকে সোজা নিচের দিকে ওয়াই অক্ষে। তাহলে একটা জিনিস চিন্তা করেন 4 এবং ভি এর যে অনুভূমিক উপাংশ এদের যোগফল কিন্তু 0 হয়ে গেছে। অনেকে এটা 90 ডিগ্রি দিয়ে করবেন, সময় কমাইতে হবে, এটা অ্যাডমিশন একাডেমিক না, সো একটু মনোযোগ দিয়ে আমাকে ফলো করেন। মাইনাস ভিপি ভেক্টর এখানে আছে এবং এখানে আছে ভিআর ভেক্টর, মাইনাস ভিপি ভেক্টর ভিআর ভেক্টর, এই দুইটার অ্যাকচুয়ালি যোগফল বা লব্ধি ভিআরপি ভেক্টর, ভিআরপি ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর এবং ভিআর ভেক্টরের যোগফল বা লব্ধি। লব্ধি যদি ওয়াই অক্ষে হয় এক্স অক্ষের উপাংশ কি হয়ে গেছে নাই হয়ে গেছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি 4 এবং ভি এর কজ আলফা দুইটা মিলে 0 হয়ে গেছে, তাহলে 4 প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0। 4 প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু কত 0, বা ভি কজ আলফা ইকুয়ালস টু -4। আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম ভি কজ আলফা সমান কত হবে -4 হবে। ওকে, এখন লোকটা যদি তার বেগ বাড়িয়ে 4-এর জায়গায় 8 করে, লোকটা বেগ বাড়িয়ে কত করবে 4-এর জায়গায় 8 করবে, তাহলে অ্যাকচুয়ালি কি ঘটে আমরা একটু দেখি। লোকটা তার বেগ বাড়িয়ে 4-এর জায়গায় 8 করে দিল, লোকটার বেগ আগে 4 ছিল, এখন লোকটার বেগ হয়ে গেল 8, এখানে 4-এর জায়গায় লোকের বেগ কত হয়ে যাবে 8 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। সো এইটা এখন লোকের বেগ ভিপি সেটা বেড়ে 8 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, এটা ভিপি প্রাইম ভেক্টর। এখন বৃষ্টি তো আগের মতোই আছে, বৃষ্টি কি চেঞ্জ হয়েছে বৃষ্টির ডিরেকশন এটা কি চেঞ্জ হবে, এটা তো চেঞ্জ হবে না। তাহলে বৃষ্টির ডিরেকশন যদি এটা চেঞ্জ না হয়, বৃষ্টির ডিরেকশন এটা যদি চেঞ্জ না হয়, আমরা এটাকে নিয়ে আসি এখান থেকে এখানে, এই দেখেন বৃষ্টির ডিরেকশন কিন্তু চেঞ্জ হয় না, একই আছে, বৃষ্টির ডিরেকশন আমাদের চেঞ্জ হবে না, একই থাকবে। তাহলে বৃষ্টির ডিরেকশন যদি একই থাকে, এই অ্যাঙ্গেল আলফাটাও কি থাকবে সেম থাকবে। এখন বৃষ্টিটা এই ভদ্রলোকের গায়ে কিভাবে পড়তেছে 45 ডিগ্রি কোণে পড়তেছে, তাহলে 45 ডিগ্রি কোণে যদি বৃষ্টিটা পড়ে আমাদের অ্যাকচুয়ালি দেখি তো এখন এসে গল্পটা কি হয়। এটা হচ্ছে আমাদের উলম্ব রেখা। এখন এই ভিপি ভেক্টরটাকে ভিপি প্রাইম ভেক্টরটাকে আমরা একটু বাম দিকে যদি নিয়ে আসি, এই ভেক্টরটাকে মাইনাস ভিপি ভেক্টর যদি করি, এটা হচ্ছে আমাদের এখনো ভিআর ভেক্টর আগের মতোই আছে, মাইনাস ভিপি প্রাইম ভেক্টর, তাহলে মাইনাস ভিপি প্রাইম ভেক্টর যেটা এটা ভিপি প্রাইম ভেক্টর যেটা আছে এটাকে এখন উল্টায় দিব।
এখন দেখেন নতুন, তাহলে ওইটা ভিপি প্রাইম ভেক্টর, এটা কি মাইনাস ভিপি প্রাইম ভেক্টর, তাহলে এই মাইনাস ভিপি প্রাইম ভেক্টর আর ভিআর ভেক্টর যেটা আছে এই দুইটার যে লব্ধি আছে সেই লব্ধিটা আমার তাহলে 45 ডিগ্রি কোণে এই দিক থেকে আসবে, এই যে এইবার অ্যাকচুয়ালি আপনার বৃষ্টিটা এইভাবে আসতেছে। সো এইটা হচ্ছে আমাদের এখন ভি আর পি প্রাইম ভেক্টর। দেখেন ভিআর ভেক্টর আর এটা হচ্ছে মাইনাস ভিপি প্রাইম ভেক্টর, এই দুইটার লব্ধিটা এটা হচ্ছে এখন বৃষ্টিটা তাহলে 45 ডিগ্রি উলম্বের সাথে এখানে 45 ডিগ্রি কোণে বৃষ্টিটা এসে আঘাত করতেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? 45 ডিগ্রি হবে। আর এই পুরো অ্যাঙ্গেলটা কত আছে? আলফা আছে। তাহলে আমাদের যে লব্ধি বেগটা এখন 8 একক মানের যে ভেক্টরটা আছে এখানে এটা 8 একক মানের ভেক্টর, ডান দিকে তার বেগ 8 মিটার পার সেকেন্ড হলে বাম দিকেও তার বেগ 8 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে আমাদের 8 একক মানের ভেক্টরটা আমাদের এই ভিআর ভেক্টর যেটা এটার মান হচ্ছে ভি। তাহলে 8 একক মানের ভেক্টর এবং ভি ভেক্টর আলফা কোণে আছে, সেখানে আমাদের লব্ধিটা 8 একক মানের ভেক্টরের সাথে কত গুণ উৎপন্ন করছে? tan 45 ডিগ্রি। তাহলে এই রেখাগুলি যদি এখন লিখি আমরা, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইকুয়ালস টু কার সাথে উৎপন্ন কোণ? 8 এককের সাথে, 8 প্লাস ভি কজ আলফা আর উপরে ভি সাইন আলফা। কিন্তু দেখেন তো ভি কজ আলফা -4 পেয়ে গেছে অলরেডি, tan 45 ডিগ্রির মান 1, ভি সাইন আলফা ডিভাইডেড বাই 8 - 4 বা 1 সমান ভি সাইন আলফা বাই 4। তাহলে এখান থেকে ভি সাইন আলফা সমান আমরা 4 পাবো। তাহলে ভি কজ আলফার মান পেয়েছি, ভি সাইন আলফার মান পেয়েছি। ভি কজ আলফা ভি সাইন আলফা দুইটাই আমরা জানি, তাহলে এই দুইটা থেকে ভি এর মান কিন্তু ইজিলি চলে আসবে। ভি কজ আলফা জানেন, ভি সাইন আলফা জানেন, তাহলে ভি এর মান কত হয় সেটা আমরা একটু এই পাশে লিখি। ভি এর মান কত হবে? তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার ভি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে রুট ওভার 4 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাহলে 4√2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগের মান। আর 4 কজ আলফা 4 সাইন আলফা ভি সাইন আলফা ভি কজ আলফা ভাগ করলে ট্যান আলফা সমান -1 হয়, সেখান থেকে আমরা যেটা পাবো ট্যান আলফা সমান -1, তাহলে আলফা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে বৃষ্টিটা 4√2 মিটার পার সেকেন্ড বেগে এবং 135 ডিগ্রি কোণে লোকটার গায়ের উপরে পড়ছিল। তাহলে এই যে দেখেন আমরা যখন ছাতা ধরি বা আমরা যখন বৃষ্টিটাকে কত কোণে পড়তে দেখি সেটা কিন্তু আমরা এখান থেকে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। ওকে, চলেন আমরা এরপরে যে প্রবলেমটায় যাব, যে কনসেপ্টটায় যাব সেটা হচ্ছে যদি বাতাস থাকে সেক্ষেত্রে বৃষ্টির বেগ কীরকম হবে। সো আমাদের হচ্ছে বাতাস থাকলে বৃষ্টির বেগ নিয়ে এখনকার আলোচনা। সো এখনকার আলোচনা করব আমরা বাতাস থাকলে বৃষ্টির বেগ। সো আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাতাস থাকলে বৃষ্টির বেগ কীরকম হবে। সো আমাদের অলরেডি দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে গাড়ির বা লোকের বেগ আর আরেকটা হচ্ছে বৃষ্টির বেগ। এর সঙ্গে অ্যাডিশনালি এখন বাতাস চলে আসবে। বাতাস থাকলে বৃষ্টির আপেক্ষিক বেগ। এইখানে আগে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে বাতাসের বেগ লোকের বেগ বা গাড়ির বেগকে প্রভাবিত করে না, বাতাসের বেগ শুধুমাত্র বৃষ্টির বেগকে প্রভাবিত করে। চলেন একটু বুঝি। ধরেন আমার কোনো একদিন বৃষ্টি পড়তেছে এবং কোনো বাতাস নাই,
তাহলে যদি বাতাস না থাকে সে অবস্থায় বৃষ্টি পড়লে আমরা এটাকেই জাস্ট বৃষ্টির বেগ হিসেবে দেখি, এবং বৃষ্টির বেগ হিসেবে এটাকে দেখি হচ্ছে ভিআর ভেক্টর। এখন যদি বাতাস আসে তখন আমরা অ্যাকচুয়ালি কিভাবে দেখব? ধরলাম বাতাসটা এই দিকে আসছে, আমরা বাতাসটাকে এই দিকে ধরলাম বাতাসটা এই দিকে আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের বাতাসের বেগ, এবং এই বাতাসের বেগটাকে ধরলাম আমরা ভিএ ভেক্টর। আমি লোকের বেগটাকে এই মুহূর্তে কনসিডার করতেছি না। তাহলে যখন বাতাস এবং বৃষ্টি একসাথে আসতেছে আমাদের কাছে কি মনে হচ্ছে? আমাদের কাছে মনে হচ্ছে এই দুইটার লব্ধি অনুযায়ী বৃষ্টিটা আসবে। আমাদের কাছে মনে হচ্ছে এই দুইটার লব্ধি অনুযায়ী বৃষ্টি পড়বে। আমরা কিন্তু স্থির আছি। তাহলে আমাদের কাছে এখন ভিআর প্রাইম যেটা মনে হবে, এটা ভিআর ভেক্টর, এটা ভিএ ভেক্টর। তাহলে আপনার আমার কাছে যদি বাতাস থাকে তাহলে বৃষ্টির বেগটা এখন আর বৃষ্টির প্রকৃত বেগ মনে হবে না। এখন বৃষ্টির বেগটা মনে হবে যে বাতাসের বেগ এবং বৃষ্টির বেগের কি লব্ধি, বাতাসের বেগ এবং বৃষ্টির বেগের লব্ধি। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভিআর প্রাইম ভেক্টর, সেটা হচ্ছে ভিআর ভেক্টর প্লাস ভিএ ভেক্টর। ওকে, তাহলে এখন এসে আমরা এই যে হলুদ যে ভেক্টরটা, এটা হচ্ছে বৃষ্টির পরিবর্তিত ভেক্টর রূপ কখন যদি বাতাস থাকে। তাহলে এইবার আপনি গতিশীল হতে শুরু করেন। সো আমরা এখন একটা কাজ করি। এখন কিন্তু বৃষ্টি এইভাবে আসতেছে, এখন বৃষ্টি কিভাবে আসতেছে? এইভাবে। এইটা এখন হচ্ছে আপনার বৃষ্টি, এইটা আপনার কিন্তু এখন বৃষ্টি। এর সঙ্গে আপনি আপনার বেগটাকে নিয়ে আসবেন, এর সঙ্গে আপনি আপনার বেগটাকে নিয়ে আসেন। এখন এটা হচ্ছে আপনার বেগ, এটা হচ্ছে ভি অফ পার্সন ভেক্টর, এটা হচ্ছে ভি অফ আর প্রাইম ভেক্টর। তাহলে কার আপেক্ষিক বেগ? বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। তাহলে ভি অফ আর প্রাইম উইথ রেসপেক্ট টু পার্সন, এটা ইকুয়ালস টু ভি আর প্রাইম ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর। কিন্তু ভি আর প্রাইম ভেক্টর সমান ভি আর ভেক্টর প্লাস ভিএ ভেক্টর মাইনাস কি ভেক্টর? ভিপি ভেক্টর। তাহলে কার সাপেক্ষে আপেক্ষিক বেগ? লোকের সাপেক্ষে আপেক্ষিক বেগ। তাহলে শুধুমাত্র লোকের বেগটাকেই ঋণাত্মক করতে হবে। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ অনলি ওই ভেক্টরটা নেগেটিভ হবে, বাকি সব ধনাত্মক। তাহলে বাতাস আসলে বাতাসের বেগটাকে কি করে দিব? শুধুমাত্র যোগ করে দিব। এই যে দেখেন, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, যে আমার যদি কখনো বাতাস আসে, এই যে এখানে বৃষ্টি অরিজিনালি পড়তেছিল নিচের দিকে, এটা হচ্ছে এয়ার, তাহলে বৃষ্টি এবং এয়ার দুইটা মিলে লব্ধি হবে একটা ভিআর প্রাইম। কারণ বাতাসের বেগ লোকের বেগকে বা গাড়ির বেগকে প্রভাবিত করতে পারে না। এখন তাহলে লোকের বেগ যদি আসে, লোকের সাপেক্ষে পরিবর্তিত বৃষ্টির আপেক্ষিক বেগ সেটা কি হবে? ভি আর প্রাইম পি, ভি আর প্রাইম মাইনাস ভিপি, ভি আর প্লাস ভি এ মাইনাস ভিপি। কাজ শেষ। এখন তাহলে কোশ্চেন হচ্ছে, যদি বাতাস থাকে কখন গাড়ির সামনের কাজ ভিজবে, কখন গাড়ির পিছনের কাজ ভিজবে, কখন গাড়ির উভয় কাজ ভিজবে? এই টাইপ গাণিতিক সমস্যা আপনারা ফেস করেন। চলেন দেখি। সো গাড়ির কোন কাজ কখন ভিজবে এগুলো আমরা একটু দেখি। গাড়ির কোন কাজ কখন ভিজবে, মানে কখন গাড়ির সামনের কাজ ভিজবে, কখন গাড়ির পিছনের কাজ ভিজবে, এই টাইপ কিন্তু প্রবলেম আমাদেরকে দেওয়া হয়। তাহলে আমরা এখন এই প্রবলেমগুলা খুব সহজে সলভ করতে শিখব।
যে কখন গাড়ির সামনের কাজ ভিজবে, কখন গাড়ির পিছনের কাজ ভিজবে, কখন গাড়ির উভয় কাজ ভিজবে। তাহলে এখানে আবার তিনটা সিনারিও। এক নাম্বার হচ্ছে উভয় কাজ ভিজলে, উভয় কাজ ভিজলে সাধারণভাবে বাতাসটা অনুভূমিকভাবেই আসে। তাহলে যদি উভয় কাজ ভিজে, আমি আগে একটা এখানে গাড়ি এঁকে নিব। সো আমি খালি হাতে একটা গাড়ি আঁকি, মোটামুটি জাস্ট বোঝা গেলেই হলো এটা একটা গাড়ি। সো লেটস সে এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি। এবং এই গাড়িটা এই ডিরেকশনে গতিশীল, এটা হচ্ছে গাড়ির বেগ, ভি অফ কার। তাহলে ভিসি ভেক্টরটা হচ্ছে হাতের বাম দিকে। সো আমরা এখন এই যে ভিসি ভেক্টর যেটা আছে সেটাকে দেখতেছি কোন দিকে, হাতের বাম দিকে। তাহলে গাড়িটা এই দিকে আসতেছে, এটা হচ্ছে আমাদের ভিসি ভেক্টর, এটা আমাদের ভিসি ভেক্টর। এখন বৃষ্টি পড়তেছে সোজা উপর থেকে নিচে, বৃষ্টি পড়তেছে কোন দিকে, সোজা উপর থেকে নিচে পড়তেছে। তাহলে বৃষ্টি সোজা উপর থেকে নিচে পড়তেছে, এটা হচ্ছে আমাদের ভিআর ভেক্টর। প্রশ্নটা হচ্ছে বাতাস কোন দিক থেকে কিভাবে আসলে উভয় কাজ ভিজবে। তাহলে বাতাস কোন দিক থেকে কিভাবে আসলে উভয় কাজ ভিজবে। দেখেন আমরা জানি ভি আর প্রাইম সি ইকুয়ালস টু ভিআর ভেক্টর, ভিআর প্রাইম ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর। এখন ভিআর প্রাইম ভেক্টর মানে ভিআর ভেক্টর প্লাস ভিএ ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর। এখন খেয়াল করেন, আমার উভয় কাজ যদি ভিজতে হয় সেক্ষেত্রে গল্পটা কি হইতে হবে সেটা আমরা একটু বুঝি। যদি উভয় কাজ বৃষ্টিতে ভিজতে হয়, এই যে বাতাসটা একেবারে কিভাবে আসতে হবে, উলম্বভাবে আসতে হবে। এই যে লব্ধি বেগটা তাহলে এইভাবে আসতে হবে। এটা যদি লব্ধি বেগ হয় তাহলেই কেবলমাত্র উভয় কাজ ভিজবে। সো দেখেন এখানে এটা হচ্ছে আমাদের তাহলে লব্ধি বেগ বা আপেক্ষিক বেগটা আমাদের হইতে হবে এরকম। সো যদি আমাদের এই যে আপেক্ষিক বেগটা এরকম হয় যে আমাদের উভয় কাজ বৃষ্টিতে ভিজবে, তার মানে লব্ধি বেগটা কোন অক্ষে থাকতে হবে, ওয়াই অক্ষে। তাহলে লব্ধি বেগ যদি ওয়াই অক্ষে থাকতে হয় সেক্ষেত্রে এক্স অক্ষের কম্পোনেন্ট কি হইতে হবে, জিরো হইতে হবে। আবার রিপিট করতেছি, দেখেন আমাদের এইটা অ্যাকচুয়ালি ভি আর প্রাইম সি ভেক্টরটা এইরকম, ভি আর প্রাইম সি, ভি আর প্রাইম সি। তাহলে ভি আর প্রাইম সি ভেক্টর কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে ভি আর প্রাইম সি যদি ওয়াই অক্ষ বরাবর থাকে, খেয়াল করেন ভি আর প্রাইম সি এটা আছে কোন অক্ষে, ওয়াই অক্ষে। ভি আর ভেক্টর কোন অক্ষে আছে, ওয়াই অক্ষে। তাহলে ভি আর ভিসি ভেক্টরটা এই দুইটা মিলে জিরো দিতে হবে, কারণ আমাদের এক্স অক্ষের কোনো কম্পোনেন্ট লব্ধি ভেক্টরে নাই। তাহলে এইখানে আমরা যেটা করতে পারতেছি, ভিএ এবং ভিসি ভেক্টরের যোগফল বা লব্ধিটা জিরো হয়ে যাবে। তাহলে ভিএ ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর যদি জিরো হয় সেক্ষেত্রে ভি আর প্রাইম সি ভেক্টর সমান ভি আর ভেক্টর হবে। তাহলে বৃষ্টি যদি অরিজিনালি উপর থেকে নিচে পড়ে সেক্ষেত্রে আমাদের উভয় কাজ ভিজবে। তাহলে ভিএ ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর জিরো, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে যেটা ভিএ ভেক্টর সমান ভিসি ভেক্টর। তার মানে গাড়ি যেদিকে যাচ্ছে বাতাস একই দিকে যদি একই বেগে যায় সেক্ষেত্রে আমাদের কি হবে, উভয় কাজ ভিজবে। আবার বলতেছি, গাড়ি যেদিকে গতিশীল বাতাস যদি একই দিকে একই বেগে গতিশীল হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, উভয় কাজ বৃষ্টিতে ভিজবে। ওকে, এখন উভয় কাজ ভেজা বাদ দিয়ে যদি শুধুমাত্র সামনের গ্লাস ভেজার কথা চিন্তা করি, যে শুধুমাত্র সামনের কাজ ভিজবে কখন। ওকে চলেন তাহলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে কখন সেটার বিবেচনায় আসি। উভয় কাজ ভিজবে না, অনলি কোন কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে।
তাহলে এখানে শুধুমাত্র সামনের কাজ ভিজবে, শুধুমাত্র সামনের কাজ ভিজবে। তাহলে যদি সামনের কাজ ভিজতে হয়, চলেন দেখি গল্পটা কি দাঁড়ায়। আপেক্ষিক বেগ কিন্তু এটাই আছে। এখন শুধু সামনের কাজ ভিজলে আমাদের এই ক্ষেত্রে যেটা হবে, বৃষ্টি এইভাবে আসতে হবে। শুধু সামনের কাজ ভিজলে বৃষ্টির আপেক্ষিক বেগ এটা হইতে হবে। তাহলে আমাদের এইটা হচ্ছে গাড়ির বেগ ভিসি ভেক্টর, এটা হচ্ছে বৃষ্টির বেগ ভি আর ভেক্টর, এইটা হচ্ছে ভি আর প্রাইম সি ভেক্টর। তাহলে চলেন একটু দেখি। আমাদের এটা হচ্ছে ভি আর প্রাইম সি ভেক্টর, এটা হচ্ছে ভি আর প্রাইম সি ভেক্টর, এটা হচ্ছে ভি আর ভেক্টর, এটা হচ্ছে আমাদের ভিসি ভেক্টর, এটা আমাদের ভিসি ভেক্টর। ওকে, দেখেন এখন এখানে বাতাসের বেগ কিরকম হলে অ্যাকচুয়ালি এই যে লব্ধি বেগটা এটা হবে, তাহলে এটা লব্ধি বেগ ভি আর প্রাইম সি ভেক্টর এটা। এখন এটা তো আমাদের ভিসি ভেক্টর, এটা আমাদের ভিসি ভেক্টর, তাহলে মাইনাস ভিসি ভেক্টর কোনটা? সো এটা যদি ভিসি ভেক্টর হয়, মাইনাস ভিসি ভেক্টর হবে উল্টা। এই যে মাইনাস ভিসি ভেক্টর এটা, এটা আমাদের মাইনাস ভিসি ভেক্টর, এটা হচ্ছে ভিআর ভেক্টর। এখন খেয়াল করি লব্ধি বেগটা এই দিকে থাকবে, ভিআর প্রাইম সি ভেক্টরটা এই দিকে থাকবে কখন? যদি বাতাসের বেগটা অ্যাকচুয়ালি এই দিকে ডান দিকেই থাকে, কারণ মাইনাস ভিসি ভেক্টর প্লাস ভিএ ভেক্টর এবং ভিআর ভেক্টরের লব্ধি হচ্ছে ভিআর প্রাইম সি ভেক্টর। তার মানে গাড়ি যেদিকে যাচ্ছে, এখন খেয়াল করেন আমার এটা ভিসি ভেক্টরটাকে আমি বাদ দিই আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে বুঝবেন ইজিলি। ভিসি ভেক্টরটাকে আমি বাদ দিয়ে দিব এখান থেকে, তাহলে এটা মাইনাস ভিসি ভেক্টর। তাহলে মাইনাস ভিসি ভেক্টর, ভিআর ভেক্টর এবং অ্যাডিশনালি ভিএ ভেক্টর তিনটা মিলিয়ে লব্ধিটা আমাদের এই দিকে থাকতে হবে। কখন থাকবে? যদি ভিএ যে ভেক্টরটা সেটা হয় ডান দিকে থাকে, অথবা সেটা যদি উল্টা দিকে এই ভিসি ভেক্টরের থেকে কম মানের হয়। তার মানে দেখেন সামনের কাজ ভিজবে, শুধুমাত্র সামনের কাজ ভিজবে কোন সিনারিওতে? যদি আমাদের গাড়িটা যে ডিরেকশনে যাচ্ছে, গাড়ি যাচ্ছে কোন দিকে? এই ডিরেকশনে, বাতাসটা যদি একই ডিরেকশনে গাড়ির বেগের থেকে বেশি বেগে না যায়, খেয়াল করেন আমাদের এখানে মাইনাস ভিসি ভেক্টর প্লাস ভিএ ভেক্টর আছে, তাহলে ভিএ ভেক্টরটা আমি আঁকি, বুঝাই। দেখেন ভিএ ভেক্টর এদিকে আঁকলাম, এটা ভিএ ভেক্টর। তাহলে দেখেন মাইনাস ভিসি আর ভিএ এই দুইটা যোগ করে যোগফল কোন দিকে থাকতেছে? এদিকেই কিন্তু থাকতেছে, খেয়াল করেন। এটা হচ্ছে তাহলে মাইনাস ভিসি ভেক্টর প্লাস ভিএ ভেক্টর। সো যদি ভিএ ভেক্টরটা আপনার বাতাস যেদিকে যাবে, গাড়ি একই দিকে যদি যায়, দুইটার দিক একই কিন্তু
গাড়ির বেগ আর বাতাসের বেগের মধ্যে যদি বাতাসের বেগ গাড়ির বেগের থেকে ছোট মানের হয় তাহলে সামনের কাজ ভিজবে। তাহলে বাতাস গাড়ির দিকে যদি গাড়ির বেগের চেয়ে কম বেগে চলে তাহলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে। আরেকটা সিনারিও আছে, তাকায় দেখেন, যদি বাতাস গাড়ির বিপরীত দিকে চলে, ভিএটা যদি এই দিকে থাকে তাহলে লব্ধি এক্স অক্ষে সবসময় ডান দিকেই থাকবে, অথবা বাতাস যে কোনো বেগে গাড়ির বিপরীত দিকে বইলে তাহলে বাতাস যদি গাড়ি যেদিকে যাচ্ছে একই দিকে গাড়ির থেকে কম বেগে চলে, অথবা গাড়ি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যে কোনো বেগে বয়, তাহলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে। তাহলে পিছনের কাজের জন্য বাকি থাকে একটাই অপশন, সেটা কি গাড়ি যেদিকে যাচ্ছে বাতাস একই দিকে বেশি বেগে বইতে হবে। তাহলে চলেন এই জিনিসটার লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে কখন আমাদের পিছনের কাজ ভিজবে। তাহলে পিছনের কাজ ভেজার জন্য অ্যাকচুয়ালি গল্পটা যেটা হতে হবে সেটা হচ্ছে এই যে ভি আর প্রাইম সি ভেক্টরটা, এই ভেক্টরটা আসতে হবে লাইক দিস, এই ভেক্টরটা এইভাবে আসতে হবে, এইভাবে আসতে হবে। তাহলে পিছনের কাজ ভেজার জন্য আমাদের অ্যাকচুয়ালি যে লব্ধি বেগটা সেটা পিছনের কাজকে হিট করতে চাই, লব্ধি বেগ এইটা, তাহলে এটা হচ্ছে ভি আর প্রাইম সি। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র পিছনের কাজ ভিজলে, শুধুমাত্র পিছনের কাজ ভিজলে ভি আর প্রাইম সি এটা হইতে হবে। তাহলে এখন দেখেন চলেন দেখেন এখন এসে আমরা ভি আর প্রাইম সি যে এই ভেক্টরটা এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, তাহলে এটা আমাদের লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টরের এক্স অক্ষের উপাংশটা বাম দিকে হতে হবে। লব্ধি ভেক্টরের এক্স অক্ষের উপাংশ কোন দিকে হতে হবে? হাতের বাম দিকে হতে হবে। তাহলে লব্ধি ভেক্টরের এক্স অক্ষের উপাংশ যদি হাতের বাম দিকে হতে হয়, দেখেন বাই ডিফল্ট আপনার যে গাড়ির বেগটা সেটা কিন্তু উল্টায় ফেলতে হবে। তাহলে গাড়ির বেগটাকে যদি আমরা উল্টায় ফেলি, এটাকে শুরুতেই কি করতে হবে? উল্টে ফেলতে হবে, এটাকে শুরুতেই উল্টায় দিই। এটা হচ্ছে মাইনাস ভিসি ভেক্টর, এটা ভি আর প্রাইম সি ভেক্টর। বৃষ্টির বেগ, এটা বৃষ্টির বেগ ভি আর ভেক্টর। খেয়াল করেন এই যে লব্ধি বেগটা হাতের বাম দিকে কখন থাকবে? যদি এক্স অক্ষ বরাবর বেগগুলো হাতের বাম দিকে থাকে। এখন মাইনাস ভিসি ভেক্টর এইদিকে আছে, আপনাকে এক্স অক্ষে বাম দিকে একটা কম্পোনেন্ট যদি আনতে হয়, বাতাসের বেগটাকে অতি অবশ্যই উল্টা দিকে বড় মানের হইতে হবে। তাহলে বাতাসের বেগ এই যে ভিএ ভেক্টর যদি এই দিকে এখন আসে, ভিএ ভেক্টর, তাহলে যদি বাতাসের বেগটা গাড়ির বেগের থেকে বেশি মানের হয় একই দিকে, তাহলে পিছনের কাজ ভিজবে। তাহলে
বাতাসের বেগ গাড়ির বেগের চাইতে বেশি মানের ও একই দিকে হলে পিছনের কাজ ভিজবে। এই নেন, আপনার গাড়ির কোন কাজ কখন ভিজবে, কত বেগে হইলে ভিজবে, সব কিছু সলভ। সো এইটা নিয়ে আপনাদের আর কোনো জটিলতাই থাকবে না ইনশাল্লাহ। চলেন আমরা তাহলে এই রিলেটেড ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের ঝামেলাগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আসেন এই রিলেটেড আমরা গাণিতিক সমস্যায় চলে যাই। 10 কিলোমিটার পার ঘন্টা বেগে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার ঘন্টা বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। তাহলে বাতাস বইছে পূর্ব হতে পশ্চিমে। পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে এ গাড়ির সামনের ও পিছনের কাজ ভিজে। তাহলে গাড়ির পিছনের এবং সামনের কাজ ভিজার জন্য গাড়ির বেগ ইকুয়ালস টু হতে হবে কি বাতাসের বেগ। তাহলে গাড়ির বেগ ইকুয়ালস টু বাতাসের বেগ। তাহলে গাড়ির বেগ বাতাসের বেগের সমান হলে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার। কাজ শেষ। দেখছেন কত সোজা। বি শুধুমাত্র পিছনের কাজ ভিজে, এই যে করে ফেলছি। শুধুমাত্র পিছনের কাজ ভেজার জন্য কি লাগবে, চলেন রিভিজিট করি। যে শুধুমাত্র পিছনের কাজ ভেজার জন্য আমাদের এখানে কি লাগতেছে, বাতাসের বেগ গাড়ির বেগের চাইতে বেশি মানের ও একই দিকে। তার মানে বাতাস যেদিকে যাচ্ছে গাড়িও একই দিকে যাবে, কিন্তু গাড়ির বেগ বাতাসের বেগ থেকে কম হবে। তাহলে গাড়ির বেগ বাতাসের বেগের চাইতে যদি একই দিকে কম হয় তাহলে পিছনের কাজ ভিজবে। তাহলে গাড়ির বেগ লেস দ্যান বাতাসের বেগ। তাহলে একই ডিরেকশনে গাড়ির বেগটা লেস দ্যান 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে গাড়ির বেগ যদি বাতাসের বেগের চাইতে কম হয় বা বাতাসের বেগ যদি গাড়ির বেগের চাইতে বেশি হয় তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি হবে, পিছনের কাজ ভিজবে। আমি আরেকবার জাস্ট একটু দেখায় রাখবো আপনাদেরকে, জাস্ট কনসেপচুয়ালি আপনারা যাতে ক্লিয়ার থাকেন। তাহলে বাতাসটা বইছে পূর্ব থেকে পশ্চিমে, পূর্ব থেকে পশ্চিমে, এটা পূর্ব এদিকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। বৃষ্টি উপর থেকে নিচে নামতেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন গাড়ি কোন দিকে কত বেগে চললে আমাদের উভয় গ্লাস বৃষ্টিতে ভিজবে, তাহলে এইটা হচ্ছে আমাদের 60 কার বেগ বাতাসের বেগ ভিএ ভেক্টর, এই 10টা কার বেগ বৃষ্টির বেগ ভিআর ভেক্টর। তাহলে আমাদের আপেক্ষিক বেগ লাগবে বৃষ্টির কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে যখন বাতাস আছে। তাহলে আমরা এটাকে তো একটু আগে এইভাবে লিখেছিলাম, ভি আর প্রাইম সি ভেক্টর সমান ভিআর ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর। তাহলে ভিআর ভেক্টর হচ্ছে ভিআর ভেক্টর প্লাস ভিএ ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর। তাহলে আমাদের উভয় কাজ বৃষ্টিতে ভেজার জন্য এই ভিএ ভেক্টর আর ভিসি ভেক্টরের যোগফলটা 0 হতে হবে, কারণ এই যে ভিআর ভেক্টর তাহলে তখন নিচে সোজা পড়তে পারবে। তাহলে উভয় কাজ ভেজার জন্য ভিএ ভেক্টর সমান ভিসি ভেক্টর হতে হচ্ছে। তাহলে এই যে দেখেন 1 নাম্বার, গাড়ির বেগ বাতাসের বেগ যদি সমান হয় তাহলে উভয় কাজ বৃষ্টিতে ভিজবে। আর গাড়ির পিছনের কাজ বৃষ্টিতে ভেজার জন্য, তাহলে এখন গাড়িটা যদি পূর্ব থেকে পশ্চিমে আসে, পূর্ব থেকে পশ্চিমে গাড়িটা আসতেছে, তাহলে গাড়িটা এই দিকে আসতেছে, এটা ভিসি ভেক্টর। কোন দিক থেকে গাড়ি আসতেছে, পূর্ব থেকে। কোন দিকে যাবে, পশ্চিমে যাবে। তাহলে পূর্ব থেকে পশ্চিমে যদি গাড়িটা যায়, এই যে ভিসি ভেক্টরটা আমার যদি এরকম থাকে, এটা ভিসি ভেক্টর। এয়ার বাতাস সেটাও এই দিকে যাচ্ছে একটু বেশি বেগে, ভিএ ভেক্টর।
তাহলে ভিএ ভেক্টর থেকে ভিসি ভেক্টর বিয়োগ করলে কোন দিকে যাব? ভিএ ভেক্টর থেকে ভিসি ভেক্টর বিয়োগ করলে আমরা এই দিকে যাব, ভিএ ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর। সো আমাদের অ্যাকচুয়ালি ভিএ ভেক্টর থেকে, না ভুল করছি, ভিএ ভেক্টর থেকে ভিসি ভেক্টর বিয়োগ করলে এইদিকে আসবো না, আমাদের এইখানে কি বলছি, গাড়ির বেগ লেস দ্যান হইতে হবে বাতাসের বেগ। তাহলে ভিএ ভেক্টর থেকে ভিসি ভেক্টর বিয়োগ করলে আমরা তো ওইদিকে যাব না, উল্টা দিকে আঁকে ফেলছি, আমরা ওইদিকে যাব না, আসবো কোন দিকে, এদিকে আসবো, বাম দিকে আসবো। ভিএ ভেক্টর থেকে ভিসি ভেক্টর বিয়োগ করলে জিনিসটা কি এইদিকে আসবে না, ভিএ ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর। তার সঙ্গে ভিআর ভেক্টরকে যদি যোগ করি, এর সঙ্গে ভিআর ভেক্টরকে যোগ করলে লব্ধিটা কোন দিকে আসবে, লব্ধিটা কিন্তু আমাদের এই যে এই দিকে আসবে, আর এই যে লব্ধিটা এইদিকে আসলো পিছনের কাজ ভিজাবে। সো ডায়াগ্রামেটিক্যালি এটা দেখালাম আর একটু আগে কনসেপচুয়ালি বলে দিছি। সো এটা মনে রাখবেন, দরকার হলে বারবার দেখবেন। আপনার অ্যাডমিশন টেস্টের সময় যে এই চিত্র একে একে করার সময় নাই, ইনফরমেশনগুলো মাথায় রাখেন। আমি আপনাদেরকে একদম গুছিয়ে ইনফরমেশন বা তথ্যগুলো দিয়ে দিছি। দেখেন আবার রিপিট করতেছি, আপেক্ষিক বেগে উভয় কাজ ভেজা মানে দুইজন একই দিকে একই দিকে যাবে। তাহলে বাতাসের বেগ এবং গাড়ির বেগ একই দিকে একই মানের হলে উভয় কাজ বৃষ্টিতে ভিজবে বা লম্বভাবে বৃষ্টিটা পড়বে। তারপর কি শিখলাম, কখন সামনের কাজ ভিজবে, শুধুমাত্র সামনের কাজ ভিজবে কখন, তাহলে সামনের কাজ ভিজবে কখন, বাতাস গাড়ির দিকে যদি গাড়ির বেগের চেয়ে কম বেগে চলে, মানে বাতাস এবং গাড়ি একই দিকে যাচ্ছে এবং বাতাসের বেগ গাড়ির বেগের থেকে কম, অথবা বাতাস গাড়ির উল্টা দিকে যে কোনো বেগে চলুক, অথবা বাতাস যে কোনো বেগে গাড়ির বিপরীত দিকে বইলে কোন কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। আর পিছনের কাজ ভিজবে একটাই সিনারিওতে, একটাই সিনারিও আছে পিছনের কাজ ভেজার, সেটা হচ্ছে বাতাসের বেগ গাড়ির বেগের চাইতে বেশি মানের এবং একই দিকে হইতে হবে। তার মানে গাড়ি যেদিকে যাচ্ছে বাতাস একই দিকে যদি আরও বেশি বেগে যায় তাহলে সামনের কাজ আর ভিজবে না, তখন ভিজবে কোন কাজ, তখন ভিজবে পিছনের কাজ। সো এটাই ছিল আমাদের অ্যাকচুয়ালি ফাইনালি সব কিছুর সিনারিও। ওকে, সো তাহলে দেখেন আমরা কিন্তু বাতাস থাকলে আপেক্ষিক বেগ কীরকম হবে সেটার একটা ধারণা আমরা পেয়ে গেলাম। এইবার লাস্ট যে ম্যাথটা আমি আপেক্ষিক বেগ থেকে আপনাদের করাবো, এই ম্যাথগুলি আপনারা করছেন, করতে যে অনেকভাবে করে অনেক রকম ধরা খাইছেন। ভেক্টর পদ্ধতিতে এই ম্যাথটা রাজশাহী বোর্ডে 2019 সালে ছিল, তো অনেকে এই ম্যাথ করতে যে হজবরল করে ফেলছেন। দেখেন 30 ডিগ্রি কোণে ঢালু আনত তলে একটা বাস 72 কিলোমিটার পার আওয়ার বেগে সে কোথায় উঠতেছে, উপরের দিকে উঠতেছে। তাহলে 30 ডিগ্রি কোণে ঢালু আনত তল, এখানে একটা অনুভূমিক রেখা আঁকি, এটার সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত ঢালু, এই যে 30 ডিগ্রি কোণে আনত একটা ঢালু তল, তাহলে এখানে থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখানে একটা বাস উঠতেছে কোন দিকে, উপরের দিকে, কত বেগে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে ভি অফ বি বাসের বেগ 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে ইজিলি নিয়ে নেওয়া যায়। সবসময় মাথায় রাখবেন 5/18 দিয়ে গুণ করে দিবেন, মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে 4×18=72, 4×5=20 মিটার পার সেকেন্ড। ডিউর জন্য মাথায় রাখেন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড 5/18 দিয়ে গুণ করলে হয়ে যায়। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার পাশে আমি লিখে দিচ্ছি যাতে আপনাদের পরে মনে থাকে। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার মানে 5/18 মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড মানে 18/5 কিলোমিটার পার আওয়ার। সো ভিভিটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন দেখেন অনুভূমিকভাবে কত বেগে কোন দিকে বাতাস বইলে বাস চালক বৃষ্টি যেদিকে পড়ছিল সেদিকেই পড়তে দেখবে। খুবই সিম্পল, বৃষ্টি পড়তেছে কি উলম্বভাবে 6 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড উপর থেকে নিচের দিকে, তাহলে বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড, এটা উপর থেকে নিচের দিকে, বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়ছিল কয় বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে। বাস উপর দিকে উঠতেছিল কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে, এটা 20 মিটার পার সেকেন্ড। জিজ্ঞেস করা হলো অনুভূমিকভাবে
কোন দিক থেকে কত বেগে বাতাস বইলে বাস চালক বৃষ্টি যেদিকে পড়ছিল সেদিকেই পড়তে দেখবে। তাহলে বৃষ্টি পড়তেছিল কোন দিকে? নিচের দিকে। বাস চালক একই দিকে পড়তে দেখবে। তাহলে বাস চালক যদি বৃষ্টিকে একই দিকে পড়তে দেখে, বাস চালক বৃষ্টিকে একই দিকে পড়তে দেখতেছে। তাহলে এটা হচ্ছে ভি আর উইথ রেসপেক্ট টু বাস চালক বি, ভি আর প্রাইম বি ভেক্টর। তাহলে এটা বড় বি, এটা বড় বি বলি, ভি আর প্রাইম বি ভেক্টর। এটা হচ্ছে আমাদের বৃষ্টির কি বেগ? আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? বাস চালকের সাপেক্ষে। তাহলে ভি আর প্রাইম বি ভেক্টর। সো ভি আর প্রাইম বি ভেক্টর ইকুয়ালস টু ভি আর ভেক্টর প্লাস ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। অঙ্ক শেষ। চলেন কিভাবে অঙ্ক শেষ? এখানে অঙ্ক শেষ কিভাবে দেখেন। বৃষ্টি কোন দিকে পড়তেছে? নিচের দিকে পড়তেছে। তাহলে নিচের দিকে পড়লে এটা মাইনাস ওয়াই জে ক্যাপ। কথা শেষ। বৃষ্টি পড়তেছে উপর থেকে নিচে, তাহলে এটা কি? মাইনাস ওয়াই জে ক্যাপ। ভিআর ভেক্টর কোন দিকে? নিচের দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে, মাইনাস 6 জে ক্যাপ। ভিএ ভেক্টর বাতাস কোন দিকে যাচ্ছে? অনুভূমিক দিকে, এক্স আই ক্যাপ। মাইনাস ভিভি ভেক্টর, ভিভি ভেক্টর কত? এই যে 20 মিটার পার সেকেন্ড, এটা যদি 30 ডিগ্রি কোণ হয়, এখানেও কোণটা কত? 30 ডিগ্রি আছে। তাহলে এটা হচ্ছে আমার ভিভি ভেক্টরটা। তাহলে ভিভি ভেক্টরের মান 20 মিটার পার সেকেন্ড। ভিভি ভেক্টর ইকুয়ালস টু 20 cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 20 sin 30 ডিগ্রি জে ক্যাপ। সো cos 30 ডিগ্রির মান কত? √3/2। তার মানে কি? 1.732। তাহলে এখানে 10 ইন্টু 0.866, 20, এটা হচ্ছে 17.32 হবে আই ক্যাপ প্লাস এটা 10 জে ক্যাপ। দেখেন এই 17.32 কীভাবে করলাম একটু শিখেন। 20 ইন্টু cos 30 ডিগ্রি, 20 ইন্টু cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে √3/2, √3 মানে 1.732, 10 ইন্টু 1.732, তার মানে 17.32। এই যে দেখেন এখানে 17.32 বসাইছি কিভাবে, এটা 17.32 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, তাহলে মাইনাস 17.32 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। অঙ্ক শেষ। এখন খেয়াল করেন তো, বাম পাশে আপনার কোনো এক্স আছে? বাম পাশে এক্স নাই। তাহলে এক্স এর সহগ কত হবে? 0 হবে। এক্স এর সহগ 0 হবে। ডান পাশে এখানে দেখেন, ডান পাশে এক্স এর সহগ কত? এক্স মাইনাস 17.32, এটা ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু 17.32। দেখেন যারা রাজশাহী বোর্ডের এই ম্যাথ করে আসছিলেন, এক্স এর ভ্যালু 17.32 মিটার পার সেকেন্ড। তাহলে বাতাস 17.32 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর যদি চলে, তাহলে কি হবে? বাস চালক বৃষ্টি যেদিকে পড়ছিল সেদিকেই পড়তে দেখবে। সঙ্গে বাস চালকের কাছে বৃষ্টির বেগ কত বলে মনে হবে? খুবই সিম্পল। খেয়াল করেন এইখানে বৃষ্টির আপেক্ষিক বেগ মাইনাস ওয়াই জে ক্যাপ না? তাহলে মাইনাস ওয়াই জে ক্যাপ, ডান পাশে জে ক্যাপের সহগ কত? 6/10 তাহলে জে ক্যাপের সহগ যদি আমরা সমীকৃত করি, ওয়াই সমান 16 মিটার পার সেকেন্ড। তাহলে বৃষ্টি কত বেগে পড়ছে বলে মনে হবে বাস চালকের কাছে? 16 মিটার পার সেকেন্ড বেগে মনে হবে পড়তেছে। আমি এই গোটা ম্যাথটা আরেকবার রিভিউ করব, কারণ এইভাবে ভেক্টর পদ্ধতিতে আপনারা করেন না বলে আপনাদের কাছে অনেক কঠিন লাগে। সো আমি আবারও ভেক্টর পদ্ধতিতে গোটা ম্যাথটা আপনাদেরকে আরেকবার করাবো। কেন দুইবার করাচ্ছি? ভিডিও তো দেখাই যায় আরেকবার, তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা আলসা, অলস, নিজেরা করতে চান না, এই জন্য আপনাদেরকে আবার দেখাবো। আমি এই ম্যাথটা আমি আরেকবার করাবো, আরেকবার দেখাবো। চলেন আমরা এখানে 30 ডিগ্রি কোণে আনত একটা ঢালু তলে উঠতেছি, 30 ডিগ্রি কোণে আনত একটা ঢালু তলে উঠতেছি একটা বাসের সাহায্যে। বাসের বেগ 20 মিটার পার সেকেন্ড, 72 কিলোমিটার পার আওয়ার বেগ যদি হয় ভিবি 72 কিলোমিটার পার আওয়ার, তার মানে এখানে 72 ইন্টু কত? 5/18 মিটার পার সেকেন্ড। সো এটা 20 মিটার পার সেকেন্ড বাসের বেগ। এবার এই যে ভিবি ভেক্টরটাকে আমি যদি ভেক্টর আকারে প্রকাশ করতে চাই, ভিবি ভেক্টর ইকুয়ালস টু 20 cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 20 sin 30 ডিগ্রি জে ক্যাপ। একটু আগে আপনাদেরকে কি শিখালাম?
cos 30 ডিগ্রির ভ্যালু কত √3/2 দেখেন cos 30 ডিগ্রি √3/2 তাহলে √3 মানে 1.732 ডিভাইডেড বাই 2 তাহলে এখানে 20 ইন্টু √3/2 1.732/2 আই ক্যাপ সাইন 30 ডিগ্রির মান হাফ 20 ইন্টু হাফ জে ক্যাপ তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি 17.32 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ এটা হচ্ছে ভিভি ভেক্টর বৃষ্টি সোজা উপর থেকে নিচে পড়তেছে উপর থেকে নিচে সোজা বৃষ্টি পড়তেছে কত বেগে 6 মিটার পার সেকেন্ড বেগে তাহলে ভিআর ভেক্টর ইকুয়ালস টু -6 জে ক্যাপ ভিআর ভেক্টর ডিরেক্টলি কত লিখতেছি -6 জে ক্যাপ লিখতেছি বাস চালক বৃষ্টি যেদিকে আছে সেদিকেই পড়তে দেখতেছে তাহলে বাস চালকের কাছে বৃষ্টির যে বেগ এই যে এইটা কত মনে হচ্ছে ভি আর প্রাইম উইথ রেসপেক্ট টু বাস ভি আর প্রাইম বি ভেক্টর সোজা নিচের দিকে মনে হচ্ছে এখন ভেক্টর আকারে যদি সব কিছুকে প্রকাশ করি ভি আর প্রাইম বি ভেক্টর এটা ইকুয়ালস টু ভি আর ভেক্টর মাইনাস ভিভি ভেক্টর চলেন ভি আর প্রাইম বি ভেক্টর কোন দিকে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে তাহলে ওয়াই অক্ষে এটার মান জানি না তাহলে আমরা ধরে নিচ্ছে মান ওয়াই আর ওয়াই অক্ষে নিচের দিকে মানে কি দিক মাইনাস জে ক্যাপ তাহলে ভি আর প্রাইম বি ভেক্টর সমান হচ্ছে -ওয়াই জে ক্যাপ ইকুয়ালস টু এখানে ভি আর ভেক্টর মাইনাস ভিভি ভেক্টর এখানে তো একটা প্রাইম আছে তাহলে ভি আর প্রাইম ভেক্টর মানে হচ্ছে ভি আর ভেক্টর প্লাস ভিএ ভেক্টর মাইনাস ভিভি ভেক্টর পড়ায় আসছি যদি বাতাস থাকে শুধু বাতাসের বেগটাকে যোগ করব আপেক্ষিক বেগে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ সে ছাড়া আর কাউকে বিয়োগ করা যাবে না তাহলে বাসের বেগটা শুধু বিয়োগ করছি মাইনাস ভিভি ভেক্টর এখন মান বসানো শুরু -ওয়াই জে ক্যাপ ইকুয়ালস টু ভিআর ভেক্টর -6 জে ক্যাপ প্লাস ভিএ ভেক্টর প্রশ্নে বলছে অনুভূমিকভাবে কত বেগে কোন দিকে বাতাস বইলে অনুভূমিক বাতাস এক্স আই ক্যাপ মাইনাস ভিভি ভেক্টর এই যে ভিভি ভেক্টর -17.32 আই ক্যাপ -6 জে ক্যাপ এখন তাহলে এখান থেকে আমরা এক্স এর সহগগুলা আই ক্যাপের সহগ যদি সমীকৃত করি শুধু আই ক্যাপের সহগগুলা নিব দেখেন ডান পাশে এক্স আই ক্যাপ আছে এবং 17.32 আই ক্যাপ আছে তাহলে এখন এক্স আই ক্যাপ আর 17.32 আই ক্যাপ এই দুইটার অ্যাকচুয়ালি যোগফল কত 0 কেন কারণ বাম পাশে আমাদের কোনো কি নাই বাম পাশে আমাদের কোনো আই ক্যাপ নাই এই যে দেখেন এই অংশটুকু 0 হয়ে যাবে বাম পাশে কি নাই আই ক্যাপ নাই তাহলে এই অংশটুকু যদি 0 হয়ে যায় তাকায় দেখেন x - 17.32 ইকুয়ালস টু 0 তাহলে x এর ভ্যালু হচ্ছে 17.32 এটাই হচ্ছে আমাদের বাতাসের বেগ তাহলে বাতাস কত বেগে বইতে হবে অনুভূমিকভাবে 17.32 মিটার পার সেকেন্ড বেগে বইতে হবে এটা তাহলে আমাদের অ্যান্সারের একটা অংশ x এর ভ্যালু 17.32 মিটার পার সেকেন্ড এবার আসেন ওয়াই অক্ষ বরাবর যদি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করেন -ওয়াই জে ক্যাপ আমরা যদি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি ডান পাশে আছে -6 জে ক্যাপ মাইনাস ওটা তো -10 জে ক্যাপ হবে এখানে ভুল করছি দেখেন ওটা -6 জে ক্যাপ না এটা কি লেখা হবে -10 জে ক্যাপ তাহলে -6 জে ক্যাপ আর -10 জে ক্যাপ এই দুটো মিলিয়ে অ্যাকচুয়ালি কত আসে -6 জে ক্যাপ আর -10 জে ক্যাপ -16 জে ক্যাপ ইকুয়ালস টু -ওয়াই জে ক্যাপ তাহলে -ওয়াই জে ক্যাপ সমান -16 জে ক্যাপ সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে -ওয়াই সমান -16 মানে ওয়াই হচ্ছে 16 মিটার পার সেকেন্ড তাহলে বাস চালক বৃষ্টিকে কত বেগে নিচের দিকে পড়তে দেখবেন বাস চালক বৃষ্টিকে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়তে দেখবেন এই ছিল আমাদের ভেক্টর পদ্ধতিতে গোটা ম্যাথটা দেখতে পাচ্ছেন সো শেষ আপেক্ষিক বেগের ঝামেলা এই পর্যন্তই আমাদের তাহলে আপেক্ষিক বেগ শেষ এইবার আমরা যেখানে আসব সেটা হচ্ছে ভেক্টরের ব্যবকলন তো ভেক্টর ব্যবকলন নিয়ে আসলে তেমন কিছু টানাহেঁচড়ার ব্যাপার নাই আমি শুধু কিছু প্রবলেম করাবো দেখেন এখানে একটা এ ভেক্টর দেওয়া আছে t² i ক্যাপ - tj ক্যাপ প্লাস 2t + 1k ক্যাপ এবং আরেকটা ভেক্টর কিউ ভেক্টর 5i ক্যাপ t প্লাস tj ক্যাপ
মাইনাস টি কিউব কে ক্যাপ হলে ডি ডিটি অফ এ ভেক্টর ডট কিউ ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা যদি শুরুতেই এ ডট কিউ করি, তাহলে এক্স বিএক্স এখানে টি স্কোয়ার, বিএক্স হচ্ছে এখানে 5t, প্লাস এ ওয়াই বিওয়াই মাইনাস টি, বিআই হচ্ছে এখানে শুধু টি, প্লাস এজেড বিজেড 2t প্লাস 1, বিজেড হচ্ছে মাইনাস টি কিউব। তাহলে আমরা এখানে যেটা পাবো 5t কিউব মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t পাওয়ার 4 মাইনাস টি কিউব। তাহলে 5t কিউব মাইনাস টি কিউব 4t কিউব মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t পাওয়ার 4 অঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে যেটা পাবো এটাকে এখন ডিফারেন্সিয়েট করব, ডি ডিটি অফ 4t কিউব মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t পাওয়ার 4। দেখেন 4t কিউব 3 4 12t স্কোয়ার মাইনাস 2t মাইনাস 4 2 8t কিউব। আশা করি বুঝছেন অ্যান্সার শেষ। এটা হচ্ছে ভেক্টরের ব্যবকলনের একটা ম্যাথ। নেক্সট ম্যাথে চলে যাই। ও একই ম্যাথ দুইবার এখানে হয়ে গেছে। এই ম্যাথটা বেশ চমৎকার ম্যাথ, এটা আমার খুব পছন্দের ম্যাথ। দেখেন কোনো কণার গতিশীল কোনো মুহূর্তের অবস্থান ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর আর ভেক্টর আই ক্যাপ কজ ওমেগা টি প্লাস জে ক্যাপ সাইন ওমেগা টি দ্বারা সূচিত। ওমেগা একটি ধ্রুবক, কৌণিক কম্পাঙ্ক অ্যাকচুয়ালি ওমেগাকে বলা হয়। কণার তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক ত্বরণ কত? তাহলে তাৎক্ষণিক বেগ ভি ভেক্টর সমান ডিআর ভেক্টর বাই ডিটি 1। তাহলে ডিআর ভেক্টর বাই ডিটি ডি ডিটি অফ আর ভেক্টর আই ক্যাপ কজ ওমেগা টি প্লাস জে ক্যাপ সাইন ওমেগা টি। তাহলে আমরা আই ক্যাপ সামনে রাখি, কজ ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন ওমেগা টি পাওয়া যায়, আবার ডি বাই ডিটি অফ ওমেগা টি করবো প্লাস জে ক্যাপ সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে কজ ওমেগা টি পাওয়া যায় এবং ডি বাই ডিটি অফ ওমেগা টি করবো। তাহলে ওমেগা সামনে আসলে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ একটা সামনে থাকবে, একটা আই ক্যাপ সামনে থাকবে মাইনাস আই ক্যাপ ওমেগা সাইন ওমেগা টি প্লাস জে ক্যাপ ওমেগা কজ ওমেগা টি। এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ ভি। এরপর ত্বরণ কত? তাৎক্ষণিক ত্বরণ এ ভেক্টর ডিভি ভেক্টর ডিভাইডেড বাই ডিটি। তাহলে ডি ডিটি অফ ভি ভেক্টর কত? ভি ভেক্টর হচ্ছে মাইনাস আই ক্যাপ ওমেগা সাইন ওমেগা টি প্লাস জে ক্যাপ ওমেগা কজ ওমেগা টি। আবার যদি ডিফারেন্সিয়েট করি মাইনাস আই ক্যাপ ওমেগা ডি ডিটি অফ সাইন ওমেগা টি প্লাস জে ক্যাপ ওমেগা ডি ডিটি অফ কজ ওমেগা টি। তাহলে এখান থেকে মাইনাস আই ক্যাপ ওমেগা সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ ওমেগা টি হয় এবং একটা এখানে ওমেগা আবার ডি ডিটি অফ ওমেগা টি করতে হবে চেইন রুল, প্লাস জে ক্যাপ ওমেগা কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন ওমেগা টি হয় এবং আবারও ডি ডিটি অফ ওমেগা টি করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে যেটা পাবো ওমেগার সামনে চলে আসলো মাইনাস আই ক্যাপ ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি মাইনাস জে ক্যাপ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তাহলে আমরা ত্বরণ বেলায় এ ভেক্টরের বেলায় একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি মাইনাস ওমেগা স্কোয়ার কমন নেই, আই ক্যাপ কজ ওমেগা টি প্লাস জে ক্যাপ সাইন ওমেগা টি। আই ক্যাপ কজ ওমেগা টি আর প্লাস জে ক্যাপ সাইন ওমেগা টি, এটা কি আর ভেক্টর না? তাহলে ত্বরণ ভেক্টর এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর।
সো আমি সাধারণত কেন্দ্রমুখী ত্বরণের বেলায় এটা দিয়ে প্রমাণটা দেখায় দিই যে যদি আমরা অবস্থান ভেক্টর এইটাকে একটু অবস্থান ভেক্টর আকারে চিন্তা করেন তাহলে দেখেন ত্বরণটা কোন দিকে, কেন্দ্রের দিকে। যাই হোক, সো তাহলে তাৎক্ষণিক বেগ এবং ত্বরণ আমরা দেখায় ফেললাম। এবার নেক্সট হচ্ছে এখানে দেখাইতে হবে, দেখাও যে আর ক্রস ভি এটা একটা ধ্রুব ভেক্টর, তাহলে ক্রস গুণফল করতে হবে আর ক্রস ভি, 2 নাম্বার আর ক্রস ভি ভেক্টর। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তাহলে আর কি, আর হচ্ছে এখানে কজ ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি, কজ ওমেগা টি সাইন ওমেগা টি, কে ক্যাপ তো 0। এখন ভি ভেক্টরটা অলরেডি ভি ভেক্টর বের করে আসছি, তাহলে ভি ভেক্টরের বেলা এখানে কি আছে, মাইনাস ওমেগা সাইন ওমেগা টি আর হচ্ছে প্লাস ওমেগা কজ ওমেগা টি, তাহলে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, মাইনাস ওমেগা সাইন ওমেগা টি প্লাস ওমেগা কজ ওমেগা টি 0। এখন তাহলে আই ক্যাপ যদি আমরা নেই, আই ক্যাপ বরাবর সারি কলাম যদি বাদ দেই, মানে আই ক্যাপ যখন নিব তখন আমরা আই ক্যাপ বরাবর, এই যে আই ক্যাপ যখন নিব আই ক্যাপ বরাবর সারি এবং কলাম এই দুটাকে আমরা অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিব। তাহলে আই ক্যাপ বরাবর সারি কলাম যদি বাদ দেই, আই ক্যাপ বরাবর সারি কলাম বাদ দিলাম শুরুতে, সেক্ষেত্রে আমার এই যে সাইন ওমেগাটি 0, কজ ওমেগাটি 0, তাহলে আই ক্যাপের সঙ্গে 0। সো আই ক্যাপের সঙ্গে 0 থাকবে, মাইনাস জে ক্যাপ, তাহলে মাইনাস জে ক্যাপ যখন করব, জে ক্যাপ বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে দিব। তাহলে জে ক্যাপ বরাবর যদি আমি সারি এবং কলাম বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের যেটা থাকবে, এই জে ক্যাপ বরাবর সারি কলাম বাদ দিলাম, কজ ওমেগা টি 0, মাইনাস ওমেগা সাইন ওমেগা টি 0, জে ক্যাপেও 0, প্লাস কে ক্যাপ। তাহলে কে ক্যাপ বরাবর যদি সারি এবং কলাম নেই, কে ক্যাপ বরাবর সারি এবং কলাম এই দুটা বাদ দিয়ে দিব, তাহলে কজ ওমেগা টি ওমেগা কজ ওমেগা টি থাকবে এখানে, কজ ওমেগা টি ওমেগা কজ ওমেগা টি, কজ ওমেগা টি ইন্টু, ওমা এটাই রেখে দিছি। সো কজ ওমেগা টি ইন্টু ওমেগা কজ ওমেগা টি, কজ ওমেগা টি ওমেগা কজ ওমেগা কি মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা সাইন ওমেগা টি, প্লাস ওমেগা সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি, কে ক্যাপ এখানে ওমেগা কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ওমেগা সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে ওমেগা বাইরে নিয়ে আসি, ওমেগা কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের তাহলে কি আর ভেক্টর ক্রস ভি ভেক্টর হয়ে গেল, ধ্রুব ভেক্টর। এটা কি একটা ধ্রুব মানের ভেক্টর। এখন ওমেগা সমান 2 পাই রেডিয়ান পার সেকেন্ড হলে টি সমান 1/3 সেকেন্ড সময়ে বস্তুর বেগ এবং ত্বরণের মান কত বের করতে বলছে। ওকে, খুবই ভালো কথা। তাহলে আমরা একটু এখানে একটা বক্স করি, একটা বক্সের মধ্যে নির্ণয় করব। 3 ভি ভেক্টর সমান কত ছিল একটু আগে, ভি ভেক্টরটা মাইনাস আই ক্যাপ ওমেগা সাইন ওমেগা টি, মাইনাস আই ক্যাপ ওমেগা সাইন ওমেগা টি প্লাস জে ক্যাপ ওমেগা কজ ওমেগা টি। সো এই যে দেখেন ভি ভেক্টর ছিল মাইনাস আই ক্যাপ ওমেগা সাইন ওমেগা টি প্লাস জে ক্যাপ ওমেগা কজ ওমেগা টি, জে ক্যাপ ওমেগা কজ ওমেগা টি। তাহলে এইখানে টি সমান 1/3 সেকেন্ড সময়ে বস্তুর বেগ ও ত্বরণের মান কত। তাহলে নর্মালি বেগের মান ভি সমান রুট ওভার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। আলটিমেটলি টি এর মান ভ্যারিয়েবল থাকলেও আমার এখানে রুট ওভার ওমেগা স্কোয়ার মানে সরাসরি ভি সমান ওমেগা চলে আসতেছে। তাহলে ওমেগা যদি 2 পাই রেডিয়ান পার সেকেন্ড হয়, ভি সমান 2 পাই মিটার পার সেকেন্ড, ডিরেক্টলি কোনো রকম ঝামেলা ছাড়া। এবার ত্বরণের মান কত, ত্বরণের মান একটা জিনিস খেয়াল করি, আমরা এর আগে ত্বরণ বের করছি, ত্বরণ এ ভেক্টর সমান মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর।
তাহলে আমাদের যে আর ভেক্টরটা আছে এই আর ভেক্টরটা টি সমান 1/3 সেকেন্ডে কত হয় সেটা বসাবো, বসানোর পরে আপনারা এখানে মান বসাতে পারবেন। চলেন দেখি আমরা তাহলে এই 3 নাম্বারের প্রথম অংশটা পেরে গেছি। 3 নাম্বারের দ্বিতীয় অংশটা, এটা একটা জাস্ট আজাইরা বড় ম্যাথ। এই ম্যাথ অ্যাডমিশন টেস্টে পুরাটা আসবে না, আসলে এটার অংশ বিশেষ আসতে পারে। সো আমরা তাহলে এখন এখানে যেটা করব সেটা হচ্ছে টি সমান 1/3 সেকেন্ডে ত্বরণের মান কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে টি সমান 1/3 সেকেন্ডে ত্বরণের মান, এ ভেক্টর, আমরা এখন এ ভেক্টরের মান দেখব। এ ভেক্টর এটা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর। তাহলে এ এর মান ওমেগা স্কোয়ার আর এর মান, শেষ, টেনশন করার কিছু নাই। তাহলে এখন আর এর মান কত? আর ভেক্টর ইকুয়ালস টু, আমাদের এখানে কত আছে? আর ভেক্টর আই ক্যাপ কজ ওমেগা টি প্লাস জে ক্যাপ সাইন ওমেগা টি। এখন আই ক্যাপ কজ ওমেগা হচ্ছে 2 পাই, টি সমান কত? 1/3, ওমেগা তাহলে 2 পাই বাই 3 প্লাস জে ক্যাপ সাইন ওমেগা 2 পাই আর টি সমান 1/3। তাহলে কজ 2 পাই বাই 3, কজ, দেখেন এটা হচ্ছে পাই মানে 180, 3 60 120, কজ 120 সাইন 120। তাহলে কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ আই ক্যাপ, সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 জে ক্যাপ। তাহলে আর ভেক্টরের মান 1/4 প্লাস 3/4 রুট ওভার, তার মানে 1। সিম্পলি আর ভেক্টরের মান কত? 1 একক। তাহলে ওমেগা স্কোয়ার 4 পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার, শেষ। বুঝতে পারছেন? আপনি আলাদা আলাদাভাবে ভ্যালু বের করে করতে যান না, তাহলে শুধু শুধু কষ্ট হবে। সিম্পলিফাইড করে অ্যাকচুয়ালি করলে আপনার জন্য জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমরা এই যে ভেক্টর চ্যাপ্টারের একেবারে শেষে চলে আসছি। স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র, এই জিনিসগুলোর আলোচনা আমাদের বইয়ে আছে অ্যাকচুয়ালি। সো স্কেলার ক্ষেত্রটা কি? যদি একটা ক্ষেত্র সংশ্লিষ্ট সব রাশি স্কেলার রাশি হয় তাকে আমরা কি বলি? স্কেলার ক্ষেত্র বলি। আর ক্ষেত্র সংক্রান্ত সব রাশি যদি ভেক্টর রাশি হয় তাকে ভেক্টর ক্ষেত্র বলি। এখন আমাদের প্রথম যে জিনিসটা আলোচনা সেটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট। গ্র্যাডিয়েন্ট কি করে? গ্র্যাডিয়েন্ট একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে দেয়। তাহলে আমরা এখানে যে ন্যাবলা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ভেক্টরের ব্যবকলনীয় অপারেটর, ন্যাবলা বলে এটাকে, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এখন এইখানে আমরা যখন ডেল ইউজ করতেছি, ডেলটা অ্যাকচুয়ালি কিসের জন্য ব্যবহার করা হয়? আংশিক অন্তরীকরণ। তাহলে ডেল বাই ডেল এক্স যখন আমরা করি তখন ওয়াই ও জেড ধ্রুব, ডেল বাই ডেল ওয়াই যখন করি তখন এক্স ও জেড ধ্রুব, আর ডেল বাই ডেল জেড যখন করি তখন এক্স ও ওয়াই ধ্রুব হয়। তাহলে যে কোনো স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট যখন আমরা করব, গ্রেডিয়েন্ট অফ ফাই, একটা স্কেলার ফাংশনেরই গ্রেডিয়েন্ট হয় ডেল ফাই বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে ক্যাপ। সো একটা স্কেলার রাশির গ্রেডিয়েন্ট অলওয়েজ একটা কি দিবে? ভেক্টর রাশি দিবে। বা একটা স্কেলার ক্ষেত্রের, স্কেলার রাশি না, একটা স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট অলওয়েজ কি দিবে? একটা ভেক্টর প্রদান করবে। চলেন গ্রেডিয়েন্টের প্রয়োগ দেখি। এফ এক্স ওয়াই একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এক্স এবং ওয়াইয়ের একটা কম্বাইন্ড ফাংশন মাইনাস কজ এক্স প্লাস এক্স কজ ওয়াই, ফাংশনটার গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তাহলে গ্রেডিয়েন্ট অফ দিস ফাংশন এফ এক্স কমা ওয়াই এভাবে প্রকাশ করা হয়, বা ন্যাবলা এফ এক্স ওয়াই এভাবে লিখতে পারেন। তাহলে ডেল ডেল এক্স অফ মাইনাস কজ এক্স প্লাস এক্স কজ ওয়াই আই ক্যাপ
প্লাস ডেল ডেল ওয়াই অফ মাইনাস কজ এক্স প্লাস এক্স কজ ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ মাইনাস কজ এক্স প্লাস এক্স কজ ওয়াই কে ক্যাপ। এখন একটু খেয়াল করে দেখি ডেল ডেল এক্স অফ মাইনাস কজ এক্স কি দিবে, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স আসে, তাহলে মাইনাস মাইনাস সাইন এক্স। এরপর ডেল ডেল এক্স অফ এক্স তো করা যায়, কিন্তু ডেল ডেল এক্স অফ কজ ওয়াইটা এখানে একটা ধ্রুব সংখ্যা, তাহলে ডেল ডেল এক্স অফ এক্স ভেঙেই লিখলাম আই ক্যাপ। দেখেন এখানে কিন্তু কজ ওয়াই ধ্রুব, কারণ এক্স এর সাপেক্ষে ব্যবকলন করছি, ওয়াই এর ফাংশন ধ্রুব। এরপর আসি ডেল ডেল ওয়াই দিয়ে যখন করব, ডেল ডেল ওয়াই অফ মাইনাস কজ এক্স 0 দিবে, কারণ এক্স ওয়াই এর সাপেক্ষে ব্যবকলন এখানে করা যাবে না, কারণ আংশিক অন্তরীকরণ। এবার ডেল ডেল ওয়াই এক্সটা এখানে ধ্রুব সংখ্যা, তাহলে এক্স ডেল ডেল ওয়াই অফ কজ ওয়াই জে ক্যাপ। এখন জেড এর সাপেক্ষে এক্স ওয়াই দুইটাই তো ধ্রুব সংখ্যা, তাহলে ওটা 0, এ 0 ডিরেক্টলি 0। তাহলে এখন এখানে এসে পাচ্ছি সাইন এক্স প্লাস কজ ওয়াই আই ক্যাপ। এরপর এখানে মাইনাস হবে, কেন, কজ ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন ওয়াই হয়, তাহলে মাইনাস এক্স সাইন ওয়াই জে ক্যাপ। এই হচ্ছে আমাদের একটা ফাংশনের গ্রেডিয়েন্ট। ওকে, আমরা গ্রেডিয়েন্টের পরে পড়ব ডাইভারজেন্স। একটা স্কেলার ক্ষেত্র যদি, একটা ভেক্টর ক্ষেত্র যদি এফ হয়, এফ ভেক্টর ক্ষেত্র হলে এফ এর ডাইভারজেন্স অফ এফ সমান ভেক্টর যে অপারেটর ডিফারেন্সিয়াল ন্যাবলা ডট এফ। তাহলে ন্যাবলা ডট এফ যদি আমরা করি, ন্যাবলা ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এটার সাথে ডট গুণন করব F1 আই ক্যাপ প্লাস F2 জে ক্যাপ প্লাস F3 কে ক্যাপ কে। তাহলে এই ডট গুণফল থেকে আমরা যেটা পাবো ডেল ডেল এক্স F1 প্লাস ডেল ডেল ওয়াই F2 প্লাস ডেল ডেল জেড অফ F3, এটা হচ্ছে ডাইভারজেন্স। এখন যে কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স একটা স্কেলার রাশি, ডাইভারজেন্স আপনাকে মান দেয়। ডাইভার্ট মানে ছড়িয়ে পড়া, ডাইভারজেন্স মানে কতটুকু ছড়িয়ে পড়তেছে সেটাকে ইন্ডিকেট করা হয়। আপনার এখান থেকে কী কী জিনিসপত্র মাথায় রাখতে হবে সেটা বলে দিচ্ছি। ডাইভারজেন্স ধনাত্মক হলে এটা হচ্ছে সোর্স, উৎস এখান থেকে বের হয়ে আসতেছে। তাহলে ডাইভারজেন্স যদি ধনাত্মক হয়, ক্ষেত্রফল বা আয়তন বাড়ে, ঘনত্ব কমে, ফ্লাক্স বাড়ে। এটা হচ্ছে ডাইভারজেন্স যদি ধনাত্মক হয়। ডাইভারজেন্স যদি ঋণাত্মক হয়, সংকুচিত হচ্ছে, মানে হচ্ছে এটা সিঙ্ক, তাহলে ক্ষেত্রফল বা আয়তন কমে। ঘনত্ব বাড়ে, এক্ষেত্রে ফ্লাস্ক কমে। এখন তাহলে ডাইভারজেন্স যখন পজিটিভ হচ্ছে, পজিটিভ ডাইভারজেন্স, ডাইভারজেন্স যখন ধনাত্মক, ধনাত্মক ডাইভারজেন্সটা আসলে কিরকম,
ধনাত্মক ডাইভারজেন্স হচ্ছে ছড়িয়ে পড়তেছে চারপাশে। সো এটা হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্স। সোর্স বা চারপাশে ছড়িয়ে পড়তেছে, এখানে ডাইভারজেন্স কি হবে? ধনাত্মক। তাহলে এখানে ডাইভারজেন্স ধনাত্মক। আর যদি ডাইভারজেন্স ঋণাত্মক হয়, জাস্ট অ্যারো ডিরেকশনগুলো উল্টে যাবে। তাহলে অ্যারো ডিরেকশনগুলো আমরা যদি উল্টে দেই, এই যে সিঙ্ক, সবগুলো এখানে এসে কনভার্জ করবে। এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স যদি ঋণাত্মক হয়। এখন যদি ডাইভারজেন্সটা 0 হয় তাহলে বলা হয় যে এটা ভেক্টর ক্ষেত্রটা কি সলিনয়েডাল। তাহলে ডাইভারজেন্স 0 হলে আমরা ভেক্টর ক্ষেত্রটাকে কি বলবো? সলিনয়েডাল বলবো। তাহলে ডাইভারজেন্স 0 হলে তাহলে এই হচ্ছে আমাদের ডাইভারজেন্সের ডিটেলস যেটুকু আমাদের প্রয়োজন। এখন আমরা তাহলে ডাইভারজেন্স থেকে আমরা একটু যদি গাণিতিক সমস্যা দেখি, এফ একটা ভেক্টর এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ, এটা ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের ন্যাবলা এফ ডট এফ ডেল ডেল এক্স অফ মাইনাস এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ মাইনাস ওয়াই, তাহলে -1 -1 -2, তাহলে এই যে এইটা একটা সিঙ্ক, কারণ ডাইভারজেন্স কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। সো তাহলে খেয়াল করেন একটা জিনিস, একটু আমি আপনাদেরকে রিমাইন্ডার দেই কিভাবে শর্ট টাইমে করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি যখন লিখলাম এফ ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স অফ এফ ন্যাবলা ডট এফ ডেল ডেল এক্স এফ অন, তাহলে এফ অনটা এখানে কীরকম একটু জাস্ট মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন আপনারা, আমি যদি এফ ভেক্টর ক্ষেত্র হয়, এফ ভেক্টর ক্ষেত্রটা আসলে এরকমভাবে লেখা যায় f1 i ক্যাপ প্লাস f2 j ক্যাপ প্লাস f3 k ক্যাপ। সো এখানে i ক্যাপের সহগটা f1, j ক্যাপের সহগ f2 আর k ক্যাপের সহগ কি? f3। এই কারণে আমি এখানে ডিরেক্টলি করে ফেলছি, দেখেন i ক্যাপের সহগ f1 মাইনাস এক্স, j ক্যাপের সহগ f2 মাইনাস ওয়াই, এইভাবে ডিরেক্টলি আসলে করা সম্ভব। ওকে, এরপর আসেন যে পি এর মান কত হলে ভেক্টর ক্ষেত্র ভি এটা সলিনয়েডাল হবে। তাহলে সলিনয়েডাল কখন হয়? যদি ডাইভারজেন্স 0 হয়ে যায়। ডাইভারজেন্স অফ ভি ভেক্টর 0 হলে ভি ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েডাল। তাহলে এখন আমরা ডাইভারজেন্স অফ ভি ভেক্টর ক্ষেত্র যদি নেই, তাহলে আবারও ডেল ডেল এক্স আই ক্যাপের সহগ 5x প্লাস 2y, খুবই সহজভাবে করা যায়। অ্যাডমিশন আপনাকে এখন এইভাবেই করতে হবে। তাহলে আই ক্যাপের যে সহগ এটা ডেল ডেল এক্স এর সঙ্গে যাবে, জে ক্যাপের সহগ যাবে ডেল ডেল ওয়াই এর সঙ্গে, আর কে ক্যাপের সহগ আসবে ডেল ডেল জেড এর সঙ্গে।
এটা সমান 0। এখন তাহলে ডেল ডেল এক্স অফ 5x 5 2y-কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, প্লাস ডেল ডেল ওয়াই 2py, এখানে y-কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে, 2p থাকবে, আর z-কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, মাইনাস ডেল ডেল জেড অফ x 0, ডেল ডেল জেড অফ -2z মানে -2 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাবো 3 + 2p = 0। তার মানে p = -3/2, তার মানে p এর ভ্যালু আসবে -1.5। তাহলে p এর ভ্যালু -1.5 হলে আমাদের এই যে ভেক্টর ফিল্ড যেটা আছে এটা সলিনয়েডাল হবে। ওকে, ডাইভারজেন্সের আলোচনা এখানে শেষ। লাস্ট যে টপিক আমাদের ভেক্টরের আলোচনায় করতে হয় সেটা হচ্ছে কার্ল। সো ডাইভারজেন্স দিয়ে আমরা একটা ভেক্টর ক্ষেত্র কি ছড়িয়ে যাচ্ছে নাকি সংকুচিত হচ্ছে সেটা ধরতে পারতেছি, কিন্তু একটা ভেক্টর ক্ষেত্র সে কি রোটেশনাল নাকি ইরোটেশনাল মানে ঘুরতেছে কিনা সেটা কিন্তু আমরা ধরতে পারি না। কার্লের সাহায্যে আমরা আসলে একটা ভেক্টর ক্ষেত্র ঘূর্ণনশীল কি অঘূর্ণনশীল সেটা যাচাই করতে পারি। তাহলে আমার যদি এফ আবারও একটা ভেক্টর ক্ষেত্র হয়, এফ ভেক্টর ক্ষেত্র এর কার্ল বা এটাকে প্রকাশ করা হয় ন্যাবলা ক্রস এফ দিয়ে, তাহলে এই যে ন্যাবলা ক্রস এফ এইটা ইকুয়ালস টু আমরা কিভাবে পাবো, আমরা এটাকে পাবো হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ন্যাবলাটা হচ্ছে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এবং আবারও F1 F2 F3, আই ক্যাপের সহগ F1, জে ক্যাপের সহগ F2, কে ক্যাপের সহগ F3। এফ ভেক্টর ক্ষেত্রটা বারবার রিপিট করতেছি, মনে রাখেন F1 আই ক্যাপ প্লাস F2 জে ক্যাপ প্লাস F3 কে ক্যাপ, এইভাবে প্রকাশ করতে হয়। এখন যদি কার্ল শূন্য হয় বা কার্ল অফ এফ 0 হলে ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল। আর অঘূর্ণনশীল মানেই সংরক্ষণশীল, অঘূর্ণনশীল মানেই কি সংরক্ষণশীল। আর যদি কার্ল নন জিরো হয়, নট ইকুয়ালস টু 0 হয়, আমাদের যদি ন্যাবলা ক্রস এফ বা কার্ল এফ নট ইকুয়ালস টু 0 হলে ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল। আর যে কোনো ঘূর্ণনশীল ভেক্টর ক্ষেত্র সেটা আসলে অসংরক্ষণশীল, সেটা কি হবে অসংরক্ষণশীল হবে। আমাদের অ্যাডমিশনের জন্য এর বেশি দরকার নাই, অনেকে অনেক রকমের প্রবলেম আপনাকে করতে বলবে, কোনো প্রয়োজন নাই। আমাদের এইচএসসি সিলেবাসের মধ্যে থেকে কার্লের ব্যাপারে এইটুকু জানাটাই গুড এনাফ। আপনি এখন ইঞ্জিনিয়ারিং পড়তেছেন না, যদি আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যান ওখানে আপনারা যখন ম্যাগনেটিজম নিয়ে পড়বেন তখন দেখবেন এই ডাইভারজেন্স এবং কার্ল নিয়ে প্রচুর টানাহেঁচড়া আছে। আপনি এখন এইচএসসির অ্যাডমিশন টেস্ট দিবেন, আপনি এখনই ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছেন না, ইঞ্জিনিয়ারিং পড়বেন চান্স পাওয়ার পরে। সো চান্স পাওয়ার পরে যা পড়বেন সেটা এখন পড়তে যাবেন না। আসেন এখানে আমরা চুয়েটের 15-16 সালের একটা প্রশ্ন আছে, এ বি ও সি এর মান কত হলে ভি একটা ভেক্টর ক্ষেত্র আছে, এই ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল হবে। অঘূর্ণনশীল মানে এখানে ক্রস গুণফলটা 0 হইতে হবে। তাহলে ক্রস গুণফল চলেন 0 করে দেই। আসেন দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ন্যাবলা ক্রস ভি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, জিনিস খুব সহজ। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এবং এখানে নিচে আই ক্যাপের সহগ এক্স প্লাস ওয়াই প্লাস এ জেড, জে ক্যাপের সহগ বিএক্স প্লাস 3y মাইনাস জেড, কে ক্যাপের সহগ 3x প্লাস সিওয়াই প্লাস জেড বসালাম। এটা কি হইতে হবে অঘূর্ণনশীল মানে 0 হইতে হবে। এইটা যদি 0 হইতে হয় প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে 0 হইতে হবে, তার মানে আই ক্যাপের সহগ 0।
তার মানে আই ক্যাপের সহগ কত 0 বুঝছেন ক্রস গুণফল থেকে 0 পাওয়া মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সবার সহগই শূন্য তাহলে আই ক্যাপের সহগ কত ডেল ডেল ওয়াই অফ দিস ডেল ডেল ওয়াই অফ দিস ডিরেক্ট যদি লিখি ডেল ডেল ওয়াই অফ 3x 0 সি ওয়াই থেকে শুধু সি থাকে মাইনাস ডেল ডেল জেড অফ দিস ডেল ডেল জেড অফ দিস যদি করে একটা মাইনাস আছে ডেল ডেল জেড অফ দিস একটা মাইনাস মাইনাস 1 এটা ইকুয়ালস টু 0 তাহলে সি প্লাস 1 ইকুয়ালস টু 0 সি এর ভ্যালু মাইনাস 1 সি এর ভ্যালু মাইনাস 1 কোথায় আছে সি এর ভ্যালু তিনটাতে মাইনাস 1 আছে লাভ নাই সি এর ভ্যালু দিয়ে অ্যান্সার পাবেন না তাহলে এ নাম্বার অ্যান্সার না এটা বুঝতেছি এরপর আসেন জে ক্যাপের সহগ যদি চিন্তা করতে যাই জে ক্যাপের সহগ ডেল ডেল এক্স অফ 3x 3 তারপর ডেল ডেল এক্স অফ সি ওয়াই 0 ডেল ডেল এক্স অফ জেড 0 মাইনাস ডেল ডেল জেড অফ এক্স 0 ওয়াই 0 মাইনাস এ 3 মাইনাস এ সমান 0 তাহলে এ সমান 3 এর ভ্যালু 3 কোথায় আছে এর ভ্যালু 3 এখানে আছে ডিতে আছে তাহলে দেখেন বি এবং ডি এর যে কোনো একটা অ্যান্সার হবে লাভ নাই আপনাকে বাকিটাও করতে হবে তাহলে কে ক্যাপের সহগও 0 হবে কে ক্যাপের সহগ কত দেখি ডেল ডেল এক্স অফ এখানে বি ডেল ডেল এক্স অফ ডিফারেন্সিয়েট করলে এখানে কি থাকে বি থাকে মাইনাস ডেল ডেল ওয়াই যদি করি এখানে কি থাকে 1 থাকে বি মাইনাস 1 সমান 0 তাহলে বি এর ভ্যালু 1 অ্যাডমিশন আপনাকে এইভাবেই করতে হবে কিছু করার নাই আপনি যদি এর থেকে এলাবোরেট করে করতে যান পারবেন না চুয়েটের কোশ্চেন খুব বেশি সময় পাবেন না আপনি ঠিক আছে তাহলে এর ভ্যালু 3 এর ভ্যালু 3 বি এর ভ্যালু 1 এবং সি এর ভ্যালু মাইনাস 1 অ্যান্সার কোনটা অ্যান্সার তাহলে চমৎকারভাবে এই যে 3 1 মাইনাস 1 সো তাহলে এই যে দেখেন অঘূর্ণনশীল আমাদের ক্রস গুণফল থেকে 0 মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিটা কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে 0 তাহলে আই ক্যাপের যখন আমরা নিব আই ক্যাপ এইটার সাথে এইটাকে ডিফারেন্সিয়েট করতেছি ডেল ডেল ওয়াই 3x 0 হয়ে গেছে সি ওয়াই সি হয়েছে তারপর মাইনাস দিয়ে এইটা তাহলে মাইনাস দিয়ে যদি এইটাকে করি খেয়াল করেন মাইনাস ডেল ডেল জেড অফ তাহলে এখানে একটা মাইনাস বিএক্স 0 3y 0 মাইনাস জেডকে করলে মাইনাস 1 এইভাবে আমরা প্রথমে করলাম কার জন্য আই ক্যাপের জন্য এরপর জে ক্যাপের জন্য যখন করবে যে জে ক্যাপের জন্য যখন করব জে ক্যাপ বরাবর সারি কলাম বাদ তাহলে বাকি কম্পোনেন্টগুলা আমাকে ডিফারেন্সিয়েট করে 0 দিবে তাহলে ডেল ডেল এক্স অফ 3x মানে 3 এরপর ডেল ডেল এক্স অফ বাকিগুলো তো 0 হয়ে গেছে এরপর একটা মাইনাস ডেল ডেল জেড অফ x 0 y 0 মাইনাস a 3 মাইনাস a সমান 0 তাহলে a সমান 3 এবং ফাইনালি কে ক্যাপ নিয়ে যখন কাজ করতেছি এই যে কে ক্যাপ নিয়ে যখন কাজ করলাম সারি কলাম বাদ ডেল ডেল এক্স অফ bx কে করলে b পাওয়া যায় 3yz এই দুটো তো 0 হয়ে গেছে মাইনাস ডেল ডেল ওয়াই অফ y কে করলে 1 পাওয়া যায় b মাইনাস 1 সমান 0 আশা করি ইনশাল্লাহ জিনিসটা ধরতে পারছেন ওকে সো তাহলে এই যে দেখেন আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল করে ভেক্টরটা শেষ করলাম এই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনে ভেক্টরের গোটা চ্যাপ্টারের যে সকল টাইপ আছে প্রতিটা টাইপের কনসেপ্ট এবং তাদের অ্যাপ্লিকেশন এর বাইরে আপনি ইনশাল্লাহ কোশ্চেন ব্যাংক সলভ করলেই আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন কনসেপ্টগুলা এবং সূত্রগুলা রিভিউ করার পরে প্রথম কাজ কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করা কেন কোশ্চেন ব্যাংক সলভ করলে আপনি আসলে বুঝবেন কি টাইপের ম্যাথ আসে এবং তখন এলোমেলোভাবে বা আজাইরা জিনিসপত্র পড়ার টেন্ডেন্সিটা কমে আসবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম